নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অপরাজিত। আজ এর ৮ম পর্ব। অপুর মনে লীলার জন্য একটা করুণা ও অনুকম্পা জেগে উঠল, ঠিক পুরনো দিনের মতো। লীলারও কত আশা ছিল আর্টিস্ট হবে, ছবি আঁকবে। অনভিজ্ঞ তরুণ বয়সে তারই মতো কত কি স্বপ্নের জাল বুনত। এখন শুধু নতুন নতুন মোটর গাড়ি কিনছে, সাহেবি দোকানে লেস কিনে বেড়াচ্ছে। পুরনো দিনের যজ্ঞবেদিতে আগুন কই, নিভে গেছে। যজ্ঞ কিন্তু অসমাপ্ত। কৃপার পাত্র লীলা, অভাগিনী লীলা। ঠিক সেই পুরনো দিনের মতো মনটি আছে, কিন্তু তাকে সাহায্য করতে মায়ের পেটের মমতাময়ী বোনের মতোই হাত বাড়িয়ে দিয়েছে অমনি। আশৈশব তার বন্ধু, তার সম্বন্ধে অন্তত ওর মনের তারটি খাঁটি সুরেই বাজল চিরদিন। এখানেও হয়তো করুণা, মমতা, অনুকম্পা। ওদেরই বাড়িতে না তার মা ছিল রাঁধুনি? কে জানে, হয়তো কোন শুভ মুহূর্তে তার হীনতা, দৈন্য, অসহায় বাল্যজীবন বড়লোকের মেয়ে লীলার কোমল বাল্যমনে ঘা দিয়েছিল, সহানুভূতি, করুণা, মমতা জাগিয়েছিল। সকল সত্যকার ভালোবাসার মশলা এরাই। এরা যেখানে নেই, ভালোবাসা সেখানে মাদকতা আনতে পারে, মোহ আনতে পারে, কিন্তু চিরস্থায়িত্বের স্নিগ্ধতা আনে না। সে ভাবল, লীলার মনটা ভালো বলে সেই সুযোগেই সবাই ওর টাকা নিচ্ছে। ও বেচারি এখনো মনে মনে সেই ছেলে মানুষটিই আছে। আমি ওকে এক্সপ্লয়েট করতে পারবো না, দরকার নেই আমার বই ছাপানোর। এদিকে মুশকিল, হাতের টাকা ফোরালো, চাকরিও জোটে না। মিস্টার রায়চৌধুরী অনবরত ঘোরাতেও হাঁটাতে লাগলেন। অপু যেখানে ছিল সেখানে আবার এরা ম্যাঙ্গানিজের কাজ আরম্ভ করেছেন। অপু ধরে পড়ল, তাকে আবার সেখানে পাঠানো হোক। অনেকদিন ঘোরানোর পর মিস্টার রায়চৌধুরী একদিন প্রস্তাব করলেন সে আরও কম টাকা বেতনে সেখানে যেতে রাজি আছে কিনা। অপমানে অপুর চোখে জল এলো, মুখ রাঙা হয়ে উঠল। এ কথা বলতে ওরা আজ সাহস করল শুধু এই জন্য যে ওরা জানে যতই কমে হোক না কেন সে সেখানে ফিরে যেতে রাজি হবে। অর্থের জন্য নয়, অর্থের জন্য এ অপমান সে সহ্য করবে না নিশ্চয়ই। কিন্তু শরতের প্রথম, নিচের অধিত্যকায় প্রথম আবলুস ফল পাকতে শুরু করেছে বটে, কিন্তু মাথার উপরে পর্বতসানুর উচ্চস্থানে এখনো বর্ষা শেষ হয়নি। টেপারি বনে এখনো ফল পেকে হলদে হয়ে আছে। ভালুকের দল এখনো সন্ধ্যার পর টেপারি খেতে আসে। টিয়া পাখির ঝাঁক সারাদিন কলরব করে। আরও ওপরে যেখান থেকে বাদাম ও সেগুন বনের শুরু, সেখানে অজস্র সাদা মাজু ফুল। আরও ওপরে রিঠা গাছে থলো থলো ফুল ধরেছে। এমনকি ভালো করে খুঁজে দেখলে দু একটা রিঠা গাছে এখনো দু এক ঝাড় দেরিতে ফোটা রিঠা ফুলও পাওয়া যেতে পারে। সেখানকার সেই বিরাট রুক্ষ আরণ্যভূমি, নক্ষত্রালোকিত আলো আধার, উদার জনহীন বিশাল তৃণভূমি, সেই টানা একঘেয়ে পশ্চিমে হাওয়া, সেই অবাধ জ্যোৎস্না, স্বাধীনতা, প্রসারতা, সেই বিরাট নির্জনতা তাকে আবার ডাকছে। এক এক সময় তার মনে হয় কানাডায়, অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ডে, আফ্রিকায় মানুষ প্রকৃতির এই মুক্ত সৌন্দর্যকে ধ্বংস করছে সত্য, গাছপালাকে দূর করে দিচ্ছে বটে, কিন্তু প্রকৃতি একদিন প্রতিশোধ নেবে। ট্রপিক্সের অরণ্য আবার জাগবে, মানুষকে তারা তাড়াবে, আদি মরণনানী আবার ফিরবে। ধরা বিদ্রাবণকারী সভ্যতাদর্পী মানুষ যে স্থানে সাম্রাজ্য স্থাপন করেছে, পর্বতমালার নাম দিয়েছে নিজের দেশের রাজার নামে, হ্রদের নাম দিয়েছে রাজমন্ত্রীর নামে, ওর শুশুক, পাখি, শিল, বলগা হরিণ, ভালুককে খুন করেছে, তেল, বসা, চামড়ার লোভে ওর মহিমময় পাইন অরণ্য ধূলিসাৎ করে কাঠের কারখানা খুলেছে। এসবের প্রতিশোধ একদিন আসবে। এ যেন এমন একটা শক্তি যা বিপুল, বিশাল, বিরাট। অসীম ধৈর্যের ও গাম্ভীর্যের সঙ্গে সে সংহত শক্তিতে চুপ করে অপেক্ষা করছে, কারণ সে জানে তার নিজ শক্তির বিপুলতা।
অপু একবার ছিন্দওয়ারার জঙ্গলে একটা খনির সাইডিং লাইন তৈরি হওয়ার সময় আরণ্যভূমির তপস্যা স্তব্ধ দূরদর্শী রুদ্রদেবের মতো মৌন এই গম্ভীর ভাব লক্ষ্য করেছিল। এই শক্তিটা ধীরভাবে শুধু সুযোগ প্রতীক্ষা করছে মাত্র। অপুর কিন্তু চাকরি হলো না। এবার একা মিস্টার রায়চৌধুরীর হাত নয়, জয়েন্ট স্টক কোম্পানির অন্যান্য ডাইরেক্টররা নাকি রাজি হলো না। হয়তোবা তারা ভাবল এ লোকটার সেখানে ফেরবার এত আগ্রহ কেন। পুরনো লোক, চুরির সুলুক সন্ধান জানে, সেই লোভেই যাচ্ছে। তাছাড়া ডাইরেক্টররাও মানুষ, তাদেরও প্রত্যেকেরই বেকার ভাগ্নে, ভাইপো, শালির ছেলে আছে। সে ভাবল চাকরি না হয় বইখানা বের করে দেখবে চলে কি না। মাসিক পত্রিকায় দু একখানা গল্পও দিল। একটা গল্পের বেশ নাম হলো, কিন্তু টাকা কেউ দিল না। হঠাৎ তার মনে হলো অপর্ণার গয়নাগুলো শ্বশুরবাড়িতে আছে, সেগুলো সেখান থেকে এই 7-8 বছরের মধ্যে সে আনেনি। সেগুলো বেচে তো বই বের করবার খরচ জোগাড় হতে পারে। এই সহজ উপায়টা কেন এতদিন মাথায় আসেনি? সে লীলার কাছে আরও কয়েকবার গেল, কিন্তু কথাটা প্রকাশ করল না। উপন্যাসের খাতাখানা নিয়ে গিয়ে পড়ে শোনালো। লীলা খুব উৎসাহ দেয়। একদিন লীলা হিসাব করতে বসল বই ছাপাতে কত লাগবে। অপু ভাবল অন্য কেউ যদি দিত হয়তো নিতুম, কিন্তু লীলা বেচারির টাকা নেব না। একদিন সে হঠাৎ খবরের কাগজে তার সেই কবিরাজ বন্ধুটির ওষুধের দোকানের বিজ্ঞাপন দেখতে পেল। সেই দিনই সন্ধ্যার পর সে ঠিকানা খুঁজে সেখানে গেল। সুকিয়া স্ট্রিটের একটা গলিতে দোকান। বন্ধুটি বাইরেই বসেছিল। দেখে বলে উঠল, বাহ, তুমি বেঁচে আছো দাদা? অপু হেসে বলল, কম খুঁজিনি তোমায়। ভাগ্যিস আজ তোমার ওই শিল্পাশ্রমের বিজ্ঞাপনটা চোখে পড়ল, তাই তো এলুম। তারপর কি খবর বলো? দোকানের আসবাবপত্র দেখে মনে হচ্ছে অবস্থা ফিরিয়ে ফেলেছ। বন্ধু খানিকটা চুপ করে রইল। খানিকটা এ গল্প ও গল্প করল। পরে বলল, এসো, বাসায় এসো। ছোট সাদা রঙের দোতলা বাড়ি। নিচের উঠোনে একটা টিনের শেডের তলায় 8-10টি লোক কী সব জিনিস প্যাক করছে, লেবেল আঁটছে। অন্যদিকে একটা কল ও চৌবাচ্চা, আর একটা টিনের শেডে গুদাম। ওপরে উঠেই একটা মাঝারি হলঘর, দুপাশে দুটো ছোট ছোট ঘর, বেশ সাজানো। একটা সেট টমাসের বড় ক্লক ঘড়ি দালানে টকটক করছে। বন্ধু ডেকে বলল, ওরে বিন্দু, এই শোন, তোর মাকে বল এক্ষুনি 2 পেয়ালা চা দিতে। অপু উৎসুকভাবে বলল, এই তার আগে একবার বউ ঠাকুরনের সঙ্গে দেখাটা করি। এই বিন্দুকে বলো তাকে এদিকে একবার আসতে বলতে। নাকি এখন অবস্থা ফিরেছে বলে তিনি আর আমার সঙ্গে দেখা করবেন না? কবিরাজ বন্ধু ম্লান মুখে চুপ করে রইল। পরে নিম্ন সুরে অনেকটা যেন আপন মনেই বলল, সে আর তোমার সঙ্গে দেখা করবে না ভাই, তাকে আর কোথায় পাবে? রমলা আর সে দুজনেই ফাঁকি দিয়েছে। অপু অবাক মুখে তার দিকে চেয়ে রইল। এ মাঘে রমলা গেল, পরের শ্রাবণে সে গেল। ওহ, সে কি সোজা কষ্ট গিয়েছে ভাই। তখন ওদিকে কাবুলির দেনা, এদিকে মহাজনের দেনা, বাড়িতে জমে মানুষে টানাটানি চলছে। তোমার কথা কত বলতো। এই শ্রাবণে 5 বছর হয়ে গিয়েছে। তারপর বিয়ে করব না, আজ বছর 3 হলো ওই বদ্যিবাটিতে। তারপর বন্ধুর কথায় নতুন বউ চা ও খাবার নিয়ে অপুর সামনেই এলো। শ্যামবর্ণ, স্বাস্থ্যবতী কিশোরী মেয়েটি। চোখ মুখ দেখে মনে হয় খুব চটপটে, চতুর। খাবার খেতে গিয়ে খাবারের দলা যেন অপুর গলায় আটকে যায়। বন্ধুটি নিজের কোন কালির বড়ি ও পাতা চায়ের প্যাকেটের খুব বিক্রি ও ব্যবসার দিক থেকে এ দুটি দ্রব্যের সাফল্যের গল্প করছিল। উঠবার সময় বাইরে এসে অপু জিজ্ঞাসা করল, নতুন বউটি দেখতে তো বেশ, এদিকেও বেশ গুণবতী না? হ্যাঁ, মন্দ না, কিন্তু বড় মুখরা ভাই। আগের তাকে তো জানতে, সে ছিল ভালো মানুষ। এর পান থেকে চুন খসলেই কি করি ভাই, আমার ইচ্ছে ছিল না যে আবার। ফুটপাথে একা পড়েই অপুর মনে পড়ল পটুয়াটোলার সেই খোলার বাড়ির দরজার প্রদীপ হাতে হাস্যমুখী নিরাভরণা দরিদ্র গৃহলক্ষ্মীকে। আজ 6 বছর কেটে গেলেও
মনে হয় যেন কালকের কথা। কাজল বড় হয়ে উঠেছে। আজকাল গ্রামের সীতানাথ পণ্ডিত সকালে একবেলা করে পড়িয়ে যান, কিন্তু একটু ঘুমকাতুরে বলে সন্ধ্যার পরে দাদামশাইয়ের অনেক বকুনি সত্ত্বেও সে পড়তে পারে না। চোখের পাতা যেন জড়িয়ে আসে। অনেক সময় যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে। রাত্রে কেউ যদি ডেকে খাওয়ায় তবেই খাওয়া হয়। তাছাড়া বেশি রাত্রে খেতে হলে দাদামশাইয়ের সঙ্গে বসে খেতে হয়, সে এক বিপদ। দাদামশাইয়ের সঙ্গে পারতপক্ষে কাজল খেতে বসতে চায় না। বড় ভাত ফেলে, ছড়ায়। গুছিয়ে খেতে জানে না বলে দাদামশাই তাকে খেতে বসে সহবত শিক্ষা দেন। কাজল আলু ভাতে দিয়ে শুকনো ভাত খাচ্ছে। দাদামশাই হেঁকে বললেন, ডাল দিয়ে মাখো, শুধু ভাত খাচ্ছ কেন? মাখো, মেখে মেখে খাও। তাড়াতাড়ি কম্পিত ও আনাড়ি হাতে ডাল মাখতে গিয়ে থালার কানা ছাড়িয়ে কিছু ডাল মাখা ভাত মাটিতে পড়ে গেল। দাদামশাই ধমক দিয়ে উঠলেন, আরে পড়ে গেল, পড়ে গেল। আহ, ছোঁড়া ভাতটা পর্যন্ত যদি গুছিয়ে খেতে জানে। তল তল, খুঁটে খুঁটে তল। কাজল ভয়ে ভয়ে মাটি মাখা ভাতগুলো থালার পাশ থেকে আবার থালায় তুলে নিল। এই বেগুন পটল ফেলছিস কেন? ও খাবার জিনিস না, সব একসঙ্গে মেখে নে। খানিকটা পরে তাঁর দৃষ্টি পড়ল কাজল উচ্ছে ভাজা খায়নি, তখন অম্বল দিয়ে খাওয়া হয়ে গেছে। তিনি বললেন, উচ্ছে ভাজা খাসনি? খাও, ও অম্বল মাখা ভাত ঠেলে রাখো। উচ্ছে ভাজা তেঁতো বলে কাজলের মুখে ভালো লাগে না, সে তাতে হাতও দেয় না। দাদামশাইয়ের ভয়ে অম্বল মাখা ভাত ঠেলে রেখে তেঁতো উচ্ছে ভাজা একটি একটি করে খেতে হলো। একখানি ফেলবার জো নেই। দাদামশাইয়ের সতর্ক দৃষ্টি। ভাত খাবে কি, কান্নায় কাজলের গলায় ভাতের দলা আটকে যায়। খাওয়া হয়ে গেলে মেজো মামিমার কাছে গিয়ে বলে কয়ে একটা পান নেয়। পান খুলে দেখে কি কি মশলা আছে। পরে মিনতির সুরে একবার মেজো মামিমার কাছে, একবার ছোট মামিমার কাছে বলে বেড়ায়, এতে একটু কাঠ। ও মামিমা, তোমার পায়ে পড়ি, একটু কাঠ দাও না। কাঠ অর্থাৎ দারচিনি। মামিমারা ঝংকার দিয়ে বলেন, রোজ রোজ ডালচিনি চাই, ছেলে আবার শৌখিন কত। তাই আবার জিভ দেখা চাই, মুখ রাঙা হলো কিনা। তবে পড়াশুনোয় আগ্রহ তার বেশি ছাড়া কম নয়। বিশ্বেশ্বর মুহুরীর হাত বাক্সে কেশরঞ্জনের উপহারের দরুন গল্পের বই আছে অনেকগুলি। খুনি আসামি কেমন করে ধরা পড়ল সেই সব গল্প। আর পড়তে ইচ্ছা করে আরব্য উপন্যাস। কি ছবি, কি গল্প! দাদামশাইয়ের বিছানার উপর একদিন পড়েছিল। সে উল্টে দেখছে, টের পেয়ে বিশ্বেশ্বর মুহুরী কেড়ে নিয়ে বলল, 8 বছরের ছেলের আবার নভেল পড়া। এইবার একদিন তোমার দাদামশাই শুনতে পেলে দেখো কি করবে। কিন্তু বইখানা কোথায় আছে সে জানে। দোতলায় শোবার ঘরের সেই কাঁঠাল কাঠের সিন্দুকটার মধ্যে। একবার যদি চাবিটা পাওয়া যেত, সারা রাত জেগে পড়ে ভোরের আগেই তাহলে তুলে রাখে। এ কয়েকদিন বিকালে দাদামশাই বসে বসে তামাক খান, আর সে পণ্ডিত মশাইয়ের কাছে বসে বসে পড়ে। সেই সময় পণ্ডিত মশাইয়ের পেছনকার অর্থাৎ চণ্ডীমণ্ডপের উত্তরধারের সমস্ত ফাঁকা জায়গাটা অদ্ভুত ঘটনার রঙ্গভূমিতে পরিণত হয়। ঘটনাটাও হয়তো খুব স্পষ্ট নয়, সে ঠিক বুঝিয়ে বলতে তো পারে না, কিন্তু দিদিমার মুখে শোনা নানা গল্পের রাজপুত্র ও পাত্রের পুত্ররা নাম না জানা নদীর ধারে ঠিক ওই সন্ধ্যেবেলাটাতেই পৌঁছয়। কোন রাজপুরীকে কাঁপিয়ে রাজকন্যাদের সোনার রথ বিকালের আকাশপানে উঠে অদৃশ্য হয়ে যায়। সে অন্যমনস্ক হয়ে দেওয়ালের পাশে ঝুঁকে আকাশটার দিকে চেয়ে থাকে। কেমন যেন দুঃখ হয়। ঠিক সেই সময় সীতানাথ পণ্ডিত বলেন, এই দেখুন দেখুন বাণিজ্যমশাই, আপনার নাতির কাণ্ডটা দেখুন। স্লেটে বুড়কে লিখতে দিলাম, তা গেল চুলোয়। হাঁ করে তাকিয়ে দেখছে কি দেখুন। এমন অমনোযোগী ছেলে যদি। দাদামশাই বলেন, দিন না ধাঁ করে একটা থাপ্পড় বসিয়ে গালে, হতভাগা ছেলে কোথাকার, হাড় জ্বালিয়েছে। বাবা করবে না খোঁজ, আমার ঘাড়ে এই বয়সে যত ঝক্কি।
তবে কাজল যে দুষ্টু হয়ে উঠেছে এ কথা সবাই বলে। একদণ্ড সুস্থির নয়, সর্বদা চঞ্চল। একদণ্ড চুপ করে থাকে না, সর্বদা বকছে। পণ্ডিত মশাই বলেন, দেখ তো দলু কেমন অঙ্ক কষে, ওর মধ্যে অনেক জিনিস আছে, আর তুই অঙ্কে একেবারে গাধা। পণ্ডিত পেছনে ফিরলেই কাজল মামাতো ভাই দলুকে আঙুল দিয়ে ঠেলে চুপি চুপি বলে, তোর মধ্যে অনেক জিনিস আছে। কি জিনিস আছে রে? ভাত ডাল খিচুড়ি, খিচুড়ি ইলি খিচুড়ি খাবি দলু? দাদামশাইয়ের কাছে আবার নালিশ হয়। তখন দাদামশাই ডেকে শাস্তিস্বরূপ বানান জিজ্ঞাসা করতে আরম্ভ করেন। বানান করো সূর্য। কাজল বানানটা জানে, কিন্তু ভয়জনিত উত্তেজনার দরুন হঠাৎ তার তোতলামিটা বেশি করে দেখা দেয়। দু একবার চেষ্টা করেও দন্তস্ব কথাটা কিছুতেই উচ্চারণ করতে পারবে না বুঝে অবশেষে বিপন্ন মুখে বলে, তালব্যস্বয়ে দীর্ঘকার। ঠাস করে চড় গালে, ফর্সা গাল তখনই দাড়িমের মতো রাঙা হয়ে ওঠে, কান পর্যন্ত রাঙা হয়ে যায়। কাজলের ভয় হয় না, একটা নিষ্ফল অভিমান হয়। বারে বানানটা তো সে জানে, কিন্তু মুখে যে আটকে যায় তা তার দোষ কিসের? কিন্তু মুখে অত কথা বলে বুঝিয়ে প্রতিবাদ বা আত্মপক্ষ সমর্থন করবার মতো এতটা জ্ঞান তার হয়নি। সবটা মিলে অভিমানের মাত্রাটাই বাড়িয়ে তোলে। কিন্তু এই অভিমানটা কার উপর সে নিজেও ভালো বোঝে না। এই সময় কাজলের জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সীতানাথ পণ্ডিত মশাই একটু আধটু জ্যোতিষের চর্চা করতেন। কাজলের পড়বার সময় তার দাদামশাইয়ের সঙ্গে সীতানাথ পণ্ডিত সে সম্বন্ধে আলোচনা করতেন। পাঁজি দেখে ঠিকুজি তৈরি, জন্মের লগ্ন ও যোগ গণনা, আয়ুষ্কাল নির্ণয় ইত্যাদি। আজ বছরখানেক ধরে কাজল প্রায়ই এসব শুনে আসছে, যদিও সেখানে সে কোনো কথা বলে না। কার্তিক মাসের শেষ, শীত তখনও ভালো করে পড়েনি। বাড়ির চারপাশে অনেক খেজুর বাগান। শিউলিরা কার্তিকের শেষে গাছ কাটিয়েছে। শীতের ঠান্ডা সান্ধ্য বাতাসে টাটকা খেজুর রসের গন্ধ মাখানো থাকে। কাজলদের পাড়ার ব্রহ্ম ঠাকুরন এই সময় কি রোগে পড়লেন। ব্রহ্ম ঠাকুরনের বয়স কত তা নির্ণয় করা কঠিন। মুড়ি ভেজে বিক্রি করতেন, পতিপুত্র কেউই ছিল না। কাজল অনেকবার মুড়ি কিনতে গেছে তাঁর বাড়ি। অত্যন্ত খিটখিটে মেজাজের লোক। বিশেষ করে ছেলেপিলেদের দু চোখ পেড়ে দেখতে পারতেন না, দূর দূর করতেন। উঠোনে পা দিলে পাছে গাছটা ভাঙে, উঠোনটা খুঁড়ে ফেলে, এই ছিল তার ভয়। কাজলকে বাড়ির কাছাকাছি দেখলে বলতেন, একটা যেন মগ একটা। বাড়ি যা বাপু, কঞ্চি টঞ্চির খোঁচা মেরে বসবি। যা বাপু এখান থেকে, ঝালের চারাগুলো মারাস নে। সেদিন দুপুরের পর তার মামাতো বোন অরু বলল, পেমু ঠাকুমা মরমর হয়েছে, সবাই দেখতে যাচ্ছে, যাবি কাজল? ছোট্ট একতলা বাড়ির ঘর। পাড়ার অনেকে দেখতে এসেছে। মেঝেতে বিছানা পাতা। কাজল ও অরু দোরের কাছে দাঁড়িয়ে উঁকি মেরে দেখল। ব্রহ্ম ঠাকুরনকে আর চেনা যায় না। মুখের চেহারা যেমন শীর্ণ তেমনই ভয়ঙ্কর, চক্ষু কোটরাগত। তার ছোট মামা কাছে বসে আছে। হারু কবিরাজ দাওয়ায় বসে লোকজনের সঙ্গে কি কথা বলছে। বিকালে 2-3 বার শোনা গেল ব্রহ্ম ঠাকুরনের রাত্রি কাটে কিনা সন্দেহ। কাজল কিছু বিস্মিত হল। এমন দোর্দণ্ড প্রতাপ ব্রহ্ম ঠাকুরন, যাকে গামছা পরে উঠোনে গোবর জল ছেটাতে দেখে সে তখনই ভাবত তার দাদামশাইয়ের মতো লোক পর্যন্ত যাকে মেনে চলে, তার একই দশা হয়েছে আজ। এত অসহায়, এত দুর্বল তাকে কিসে করে ফেলল? ব্রহ্ম ঠাকুরন সন্ধ্যার আগে মারা গেলেন। কাজলের মনে হল পাড়াময় একটা নিস্তব্ধতা, কেমন একটা অবদ্ধ বিভীষিকার ছায়া যেন সারা পাড়াকে অন্ধকারের মতো গ্রাস করতে আসছে। সকলেরই মুখে যেন একটা ভয়ের ভাব। শীতের সন্ধ্যা ঘনিয়েছে। পাড়ার সকলে ব্রহ্ম ঠাকুরনের সৎকারের ব্যবস্থা করতে তার বাড়ির উঠোনে সমবেত হয়েছে। কাজলের দাদামশাইও গিয়েছেন। কাজল ভয়ে ভয়ে খানিকটা দূরে অগ্রসর হয়ে দেখতে গেল, কিন্তু ব্রহ্ম ঠাকুরনের বাড়ি পর্যন্ত যেতে পারল না।
কিছু দূরে একটা বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে রইল। সেখান থেকে উঠোনটা বা বাড়িটা দেখা যায় না, কথাবার্তার শব্দও কানে আসে না। বাতাস লেগে বাঁশঝাড়ের কঞ্চিতে কঞ্চিতে শব্দ হচ্ছে। চারিধার নির্জন। কাজলের বুক দুরু দুরু করছিল। একটা অদ্ভুত ধরনের ভাবে তার মন পূর্ণ হল। ভয় নয়, একটা বিস্ময় মাখানো রহস্যের ভাব। অন্ধকারে গা লুকিয়ে দু একটা বাদুড় আকাশ দিয়ে উড়ে চলেছে। অন্যদিন এমন সময় বাদুড় দেখলেই কাজল বলে ওঠে, বাদুড় বাদুড় ম্যাথর, যা খাবি তা তেঁতর। আজ উড়নশীল বাদুড়ের দৃশ্য তার মনে কৌতুক না জাগিয়ে সেই অজানা রহস্যের ভাবই যেন ঘনীভূত করে তুলল। ব্রহ্ম ঠাকুরুন মারা গেলেন বটে, কিন্তু মৃত্যুকে কাজল এই প্রথম চিনল। দিদিমা মারা গিয়েছিলেন কাজলের 5 বছর বয়সে। তাও গভীর রাত্রে। কাজল তখন ঘুমিয়েছিল, কিছু দেখেনি, বোঝেও নি। এবার মৃত্যুর বিভীষিকা, এই অপূর্ব রহস্য তার শিশু মনকে আচ্ছন্ন করে ফেলল। একা একা বেড়ায়, তেমন সঙ্গী সেজুর নেই, আর ওইসব কথা ভাবে। একদিন তার মনে হলো, যদি সেও ব্রহ্ম ঠাকুরুনের মতো মরে যায়। হাত পায়ে যেন সে বল হারিয়ে ফেলল। সত্যি সেও হয়তো মারা যাবে। দিনের পর দিন ভয়টা বাড়তে লাগল। একলা শুয়ে শুয়ে কথাটা ভাবে। নদীর বাঁধা ঘাটের পৈঠায় সন্ধ্যার সময় বসে ওই কথাই মনে ওঠে। এই বরদলের তীরে দিদিমার মতো, ব্রহ্ম ঠাকুরুনের মতো তার দেহ একদিন পোড়াতে। কথাটা ভাবতেই ভয় সর্বশরীর যেন অবশ হয়ে আসে। কাজল তার জন্মের সালটা জানত। কিছুদিন আগে তার দাদামশাই সীতানাথ পণ্ডিতের কাছে কাজলের ঠিকুজি করিয়েছিলেন। সে সময় সেখানে ছিল, কিন্তু তারিখটা জানে না। তবে মাঘ মাসের শেষের দিকে তা জানে। একদিন সে দুপুরে চুপি চুপি কাছারি ঘরে ঢুকল। তাকের উপর রাশিকৃত পুরনো পাঁজি সাজানো থাকে। চুপি চুপি সবগুলো নামিয়ে 1330 সালের পাঁজিখানা বেছে নিয়ে মাঘ মাসের শেষের দিকে তারিখগুলো দেখতে লাগল। কি সে বুঝল সেই জানে। তার মনে হলো 25শে মাঘ বড় খারাপ দিন। ওই দিন জন্মালে আয়ু কম হয়, খুব কম। তার প্রাণ উড়ে গেল। ওই দিনটাতেই হয়তো সে জন্মেছে। ঠিক। বড় মামিকে বিকালে জিজ্ঞাসা করল, আমি জন্মেছি কত তারিখে মামিমা? বড় মামিমার তো তা ভেবে ঘুম নেই, তিনি জানেন না। বড় মামাতো ভাই পটলকে জিজ্ঞাসা করল, আমি কবে জন্মেছি জানিস পটলদা? পটলের বয়স বছর 10, সে কি করে জানবে? দাদামশাইয়ের কাছে ঠিকুজি আছে, কিন্তু জিজ্ঞাসা করতে ভরসা হয় না। একদিন সীতানাথ পণ্ডিতকে জিজ্ঞাসা করল। তিনি বললেন, কেন, সে খোঁজে তোমার কি দরকার? সে থাকতে না পেরে সোজাসুজি বলেই ফেলল, আমি কতদিন বাঁচব পণ্ডিত মশাই? সীতানাথ পণ্ডিত অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইলেন। এমন কথা কোনো ছেলের মুখে কখনো তিনি শোনেননি। শশীনারায়ণ বাড়ুজ্যেকে ডেকে বললেন, শুনেছেন ও বাড়ুজ্যে মশাই, আপনার নাতি কি বলছে? শশীনারায়ণ শুনে বললেন, এদিকে তো বেশ ইঁচড় পাকা। 2 মাসের মধ্যে আজও তো দ্বিতীয় নামতা রপ্ত হলো না। বলো 12-15 কত? কাজলের ভয়কে কেউই বুঝল না। কাজল ধমক খেল বটে, কিন্তু ভয় কি তাতে যায়? এক এক সময় তার মন হাঁপিয়ে ওঠে। কাউকে বলতে পারে না, বোঝাতে পারে না। এখন সে কি করে? এখানে তার কথা কেউ শুনবে না, রাখবে না, তা সে বোঝে। তার বাবাকে বলতে পারলে হয়তো উপায় হতো। বর্ষাকালের শেষের দিকে সে 2-1 জ্বরে পড়ে। জ্বর এলে ওপরের ঘরে একলাটি একটা কিছু টেনে গায়ে দিয়ে চুপ করে শুয়ে থাকে। কারো পায়ের শব্দে মুখ তুলে বলে, ও মামিমা, জ্বর হয়েছে আমার, একটা লেপ বের করে দাও না। ইচ্ছে করে কেউ কাছে বসে, কিন্তু বাড়ির এত লোক সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। জ্বরের প্রথম দিকে কিন্তু চমৎকার লাগে, কেমন যেন একটা নেশা। সব কেমন অদ্ভুত লাগে। ওই জানলার গড়াদিতে একটা ডেউ পিঁপড়ে বেড়াচ্ছে। চুনে কালিতে মিশিয়ে জানলার কবাটে একটা দাড়িওয়ালা মজার মুখ।
জানলার বাইরের নারকেল গাছে নারকেল শুদ্ধ একটা কাঁদি ভেঙে ঝুলে পড়েছে। নিচে তার ছোট মামাতো বোন অরু ভাত ভাত করে চিৎকার শুরু করেছে। বেশ লাগে, কিন্তু শেষের দিকে বড় কষ্ট। গা জ্বালা করে, হাত পা ব্যথা করে, সারা শরীর ঝিমঝিম করে, মাথা যেন ভার বোঝা। এ সময় কেউ কাছে এসে যদি বসে। কাছারির উত্তর গায়ে পথের ধারে এক বুড়ির খাবারের দোকান। 12 মাস খুব সকালে উঠে সে তেলে ভাজা বেগুনি ফুলুরি ভাজে। কাজল তার বাঁধা খরিদ্দার। অনেকবার বকুনি খেয়েও সে এ লোভ সামলাতে সমর্থ হয়নি। সারবার দিন 2 পরেই কাজল সেখানে গিয়ে হাজির। অনেকক্ষণ সে বসে বসে ফুলুরি ভাজা দেখল, পুঁই পাতার বেগুনি, জবা পাতার তিল পিটুলি। অবশেষে সে অপ্রতিভ মুখে বলে, আমায় পুঁই পাতার বেগুনি দাও না দিদিমা, দেবে? এই নাও পয়সাটা। বুড়ি দিতে চায় না, বলে, না খোকা দাদা, সেদিন জ্বর থেকে উঠেছ, তোমার বাড়ির লোকে শুনলে আমায় বকবে। কিন্তু কাজলের নির্বন্ধাতিশয্যে অবশেষে দিতে হয়। একদিন বিশ্বেশ্বর মুহুরীর কাছে ধরা পড়ে যায়। বুড়ির দোকান থেকে বেরিয়ে জবা পাতার তিলপিটুলির ঠোঙা হাতে খেতে খেতে পুকুর পাড় পর্যন্ত গেছে। বিশ্বেশ্বর এসে ঠোঙাটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এই আচ্ছা পাজি ছেলে তো, আবার এই তেলে ভাজা খাবারগুলো রোজ রোজ খাওয়া? কাজল বলল, আমি আচ্ছি তো ওমার কি? বিশ্বেশ্বর মুহুরী হঠাৎ এসে তার কান ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলল, আমার কি বটে? রাগে অপমানে কাজলের মুখ রাঙা হয়ে উঠল। এদের হাতে মার খাওয়ার অভিজ্ঞতা তার এই প্রথম। সে ছেলে মানুষই সুরে চিৎকার করে বলল, মুখ পুরি হতচ্ছাড়া, তুমি মারলে কেন? বিশ্বেশ্বর তার গালে জোরে এক চড় বসিয়ে দিয়ে বলল, আমি কেন? এসো তো কর্তার কাছে একবার, এসো। কাজল পাগলের মতো যা তা বলে গালি দিতে লাগল। চড়ের চোটে তখন তার কান মাথা ঝাঁঝা করছে, এবং বোধহয় এ অপমানের কোনো প্রতিকার এখানকার কারো কাছে হবার আশা নেই। মুহূর্ত মধ্যে ঠাউরে বুঝে চিৎকার করে বলল, আমার বাবা আসুক, বলে দেব। দেখো দেখো তখন। বিশ্বেশ্বর হেসে বলল, আচ্ছা যাও, তোমার বাবার ভয় আমি একেবারে গর্তের মধ্যে যাব আর কি। আজ 5 বছরের মধ্যে খোঁজ নিলে না, ভারী তো। হয়তো এ কথা বলতে বিশ্বেশ্বর সাহস করত না, যদি সে না জানত তাঁর এই জামাইটির প্রতি কর্তার মনোভাব কিরূপ। কাজল রাগের মাথায় ও কতকটা পাছে বিশ্বেশ্বর দাদামশাইয়ের কাছে ধরে নিয়ে যায় সেই ভয় পুকুরের দক্ষিণ পাড়ের নারকেল বাগানের দিকে ছুটে যেতে যেতে বলতে লাগলো, দেখো না, দেখো তুমি, বাবা আসুক না। পরে পেছন দিকে চেয়ে খুব কড়া কথা শোনানো হচ্ছে এমন সুরে বলল, তোমার পেটে খিচুড়ি আছে, খিচুড়ি খাবে? খিচুড়ি। নদীর বাঁধাঘাটে সেদিন সন্ধ্যাবেলা বসে বসে সে অনেকক্ষণ দিদিমার কথা ভাবল। দিদিমা থাকলে বিশ্বেশ্বর মুহুরী গায়ে হাত তুলতে পারত। সে জবা পাতার বেগুনি খায় তো ওর কি? ওই একটা নক্ষত্র খসে পড়ল। দিদিমা বলতো, নক্ষত্র খসে পড়লে সে সময় পৃথিবীতে কেউ না কেউ জন্মায়। মরে কি নক্ষত্র হয়? সে যদি মারা যায়, হয়তো অমনি আকাশের গায়ে নক্ষত্র হয়ে ফুটে থাকবে। আরও মাস কয়েক পরে, ভাদ্র মাসের শেষের দিকে, দাদামশায়ের বৈকালিক মিছরির পানা খাওয়ার শ্বেতপাথরের গেলাসটা তার বড় মামিমা মেজে ধুয়ে ওপরের ঘরের বাসনের জলচৌকিতে রাখতে তার হাতে দিল। সিঁড়িতে উঠবার সময় কেমন করে গেলাস হাত থেকে পড়ে চুরমার হয়ে গেল ভেঙে। কাজলের মুখ ভয় বিবর্ণ হয়ে গেল। তার ক্ষুদ্র হৃৎপিণ্ডের গতি যেন মিনিটখানেকের জন্য বন্ধ হয়ে গেল। যা সর্বনাশ! দাদামশায়ের মিছরিপানার গ্লাসটা যে! সে দিশেহারা অবস্থায় টুকরোগুলো তাড়াতাড়ি খুঁটে খুঁটে তুলল। পরে অন্য জায়গায় ফেললে পাছে কেউ টের পায়, তাই তাড়াতাড়ি আরব্য উপন্যাস যার মধ্যে আছে সেই বড় কাঠের সিন্দুকটার পেছনে গোপনে রেখে দিল। এখন সে কি করে? কাল যখন গ্লাসের খোঁজ পড়বে বিকেলবেলা, তখন সে কি জবাব দেবে?
কারো কাছে কোনো কথা বলল না, বাকি দিনটুকু ভেবে ভেবে কিছু ঠিক করতেও পারল না। এক জায়গায় বসতে পারে না, উদ্বিগ্ন মুখে ছটফট করে বেড়ায়। ওই রকম একটা গ্লাস আর কোথাও পাওয়া যায় না। একবার সে এক খেলুড়ে বন্ধুকে চুপি চুপি বলল, ভাই, ওদের বাড়ি একটা পাথরের গেলাস আছে। কোথায় সে এখন পায় একটা শ্বেত পাথরের গ্লাস? রাত্রে একবার তার মনে হলো সে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। কলকাতা কোন দিকে? সে বাবার কাছে চলে যাবে কলকাতায়, কাল বিকালের পূর্বেই। কিন্তু রাত্রে পালানো হলো না। নানা দুঃস্বপ্ন দেখে সে সকালে ঘুম ভেঙে উঠল। 2-3বার কাঠের সিন্দুকটার পেছনে সন্তর্পণে উঁকি মেরে দেখল গ্লাসের টুকরোগুলো সেখান থেকে কেউ বের করেছে কিনা। বড় মামিমার সামনে আর যায় না, পাছে গিলাসটা কোথায় জিজ্ঞাসা করে বসে। দুপুরের কিছু পরে বাড়ির রাস্তা দিয়ে কে একজন সাইকেল চড়ে যাচ্ছে দেখে সে নাট মন্দিরের বেড়ার কাছে ছুটে দেখতে গেল, কিন্তু সাইকেল দেখা তার হলো না। নদীর বাঁধা ঘাটে একখানা কাদের ডিঙি নৌকো লেগেছে। একজন ফর্সা চেহারার লোক একটা ছড়ি ও ব্যাগ হাতে ডিঙি থেকে নেমে ঘাটের সিঁড়িতে পা দিয়ে মাঝির সঙ্গে কথা কইছে। কাজল অবাক হয়ে ভাবছে লোকটা কে। এমন সময় লোকটা মাঝির সঙ্গে কথা শেষ করে এদিকে মুখ ফেরালো। সঙ্গে সঙ্গে কাজল অল্পক্ষণের জন্য চোখে যেন ধোঁয়া দেখল। পরক্ষণেই সে নাটমন্দিরের বেড়া গলে বাইরের নদীর ধারে রাস্তাটা বেয়ে বাঁধা ঘাটের দিকে ছুটল। যদিও অনেক বছর পরে দেখা, তবুও কাজল চিনেছে লোকটিকে, তার বাবা। অপু খুলনার স্টিমার ফেল করেছিল, নতুবা সে কাল রাত্রেই এখানে পৌঁছত। সে মাঝিদের জিজ্ঞাসা করছিল পরশু ভোরে নৌকা এখানে এনে তাকে বরিশালের স্টিমার ধরিয়ে দিতে পারবে কিনা। কথা শেষ করেই ফিরে চেয়ে সে দেখল একটি ছোট সুশ্রী বালক ঘাটের দিকে দৌড়ে আসছে। পরক্ষণেই সে চিনল। আজ সারা পথ নৌকো এসে ছেলের কথা ভেবেছে। না জানি সে কত বড় হয়েছে, কেমন দেখতে হয়েছে। তাকে ভুলে গেছে না মনে রেখেছে। ছেলের আগেকার চেহারা তার মনে ছিল না। এই সুন্দর বালকটিকে দেখে সে যুগপৎ প্রীত ও বিস্মিত হল। তার সেই 3 বছরের ছোট্ট খোকা এমন সুদর্শন লাবণ্য ভরা বালকে পরিণত হলো কবে? সে হাসি মুখে বলল, কিরে খোকা, চিনতে পারিস? কাজল ততক্ষণে এসে অসীম নির্ভরতার সঙ্গে তার কোমর জড়িয়ে ধরেছে। ফুলের মতো মুখটি উঁচু করে হাসি ভরা চোখে বাবার মুখের দিকে চেয়ে বলল, না বই কি, আমি বেড়ার ধার থেকে দেখেই ছুট দিয়েছি। এতদিন আসনি কেন বাবা? একটা অদ্ভুত ব্যাপার ঘটল। এতদিন তো ভুলেছিল, কিন্তু আজ এইমাত্র হঠাৎ দেখা মাত্র অপুর বুকের মধ্যে একটা গভীর স্নেহ সমুদ্র উদ্বেল হয়ে উঠল। কি আশ্চর্য! এই ক্ষুদ্র বালকটি তারই ছেলে। জগতে নিতান্ত অসহায়, হাতপাহারা, অবোধ। জগতে সে ছাড়া ওর আর কেউ তো নেই। কি করে এতদিন সে ভুলেছিল? কাজল বলল, ব্যাগে কি বাবা? দেখবি, চল দেখাবো এখন। তোর জন্যে কেমন পিস্তল আছে, একসঙ্গে দুম দুম আওয়াজ হয়। আর ছবির বই আছে 2খানা। কেমন একটা রবারের বেলুন। তো ওমাকে একটা কথা বলবো বাবা? তো ওমার কাছে একটা পাথরের গ্লাস আছে। পাথরের গ্লাস? কেন রে, পাথরের গ্লাস কি হবে? কাজল চুপি চুপি বাবাকে গিলাস ভাঙার কথা সব বলল। বাবার কাছে কোনো ভয় হয় না। অপু হেসে ছেলের গায়ে হাত বুলিয়ে বলল, আচ্ছা চল, কোনো ভয় নেই। সঙ্গে সঙ্গে কাজলের সব ভয়টা কেটে গেল। একজন অসীম শক্তিধর বজ্রপাণী দেবতা যেন হঠাৎ বাহুদয় মেলে তাকে আশ্রয় ও অভয় দান করেছে। মা ভই। রাত্রে কাজল বলল, আমি তোমার সঙ্গে যাব বাবা। অপুর অনিচ্ছা ছিল না, কিন্তু কলকাতায় এখন নিজেরই অচল। সে ভোলাবার জন্য বলল, হ্যাঁ আচ্ছা, হবে হবে। শোন, একটা গল্প বলি খোকা। কাজল চুপ করে গল্প শুনল। বলল, নিয়ে যাবে তো বাবা? এখানে সবাই বকে, মারে বাবা। তুমি নিয়ে চলো, তোমার কত কাজ করে দেব।
অপু হেসে বলে, কাজ করে দিবি? কি কাজ করে দিবি রে খোকা? তারপর সে ছেলেকে গল্প শোনায়। একবার চেয়ে দেখে কখন সে ঘুমিয়ে পড়েছে। খানিক রাত্রি পর্যন্ত সে একখানা বই পড়ল। পরে আলো নেভাবার পূর্বে ছেলেকে ভালো করে শোয়াতে গেল। ঘুমন্ত অবস্থায় বালককে কি অদ্ভুত ধরনের অবোধ, অসহায়, দুর্বল ও পরাধীন মনে হলো অপুর। কি অদ্ভুত ধরনের অসহায় ও পরাধীন! সে ভাবে, এই যে ছেলে, পৃথিবীতে এ তো কোথাও ছিল না, যেচেও তো আসেনি। অপর্ণা ও সে দুজনে যে ওকে কোন অনন্ত থেকে সৃষ্টি করেছে, তারপর সংসারে এনে অবোধ নিষ্পাপ বালককে একা এভাবে সংসারে ছেড়ে দিয়ে পালানো কি অপর্ণাই সহ্য করবে? কিন্তু এখন কোথায় বা নিয়ে যায়? প্রাচীন গ্রিসের এক সমাধির উপরে সেই যে স্মৃতিফলকটির কথা সে পড়েছিল ফ্রেডারিক হ্যারিসনের বইতে, দিস চাইল্ড অফ 10 years, ফিলিপ হিজ ফাদার লেইড হিয়ার, হিজ গ্রেট হোপ নিকোটিলেস। সেই দূরকালের ছোট্ট বালকটির সুন্দর মুখ, সুন্দর রং, দেবশিশুর মতো সুন্দর 10 বছরের বালক নিকোটিলিসকে আজ রাত্রে সে যেন নির্জন প্রান্তরে খেলা করতে দেখতে পাচ্ছে। সোনালি চুল, ডাগর ডাগর চোখ, তার স্নেহস্মৃতি গ্রীসের সেই নির্জন প্রান্তরের সমাধিক্ষেত্রের বুকে অমর হয়ে আছে। শত শতাব্দী পূর্বে সেই বিরোহী পিতৃহৃদয়ের সঙ্গে সে যেন আজ নিজের নারীর যোগ অনুভব করল। মনে হল মানুষ সব কালে, সব অবস্থায় এক এক। কিংবা দেবতার মন্দির দ্বারে আরোগ্যকামী বহু যাত্রী জড়ো হয়েছে নানা দিক দেশ থেকে। ছোট ছেলেটির গরিব বাবা তাকে এনেছে। ছেলেটি অসুখে ভোগে, রুগ্ন। স্বপ্নে দেবতা এসে বললেন, যদি তোমার রোগ সারিয়ে দিই আমায় কি দেবে ইউফেনিস? উফ, সত্যি অসুখ সারলে সে বাঁচে। ছেলেটি উৎসাহের সুরে বলল, 10টা মার্বেল আমার আছে, সবকটাই দিয়ে দেব। দেবতা খুশির সুরে বললেন, সব কটা? বলো কি? বেশ বেশ, রোগ সারিয়ে দেব তোমার। বাৎসল্য রসের এমন গভীর অনুভূতি জীবনে তার এই প্রথম। অনেকদিন পরে ওপরের ঘরটাতে শুল, সেই তার ফুলশয্যার খাটটাতে। কাজল পাশেই ঘুমোচ্ছে, কিন্তু রাত পর্যন্ত তার নিজের ঘুম এলো না। জানলার বাইরে চেয়ে চেয়ে কি ভাবতে লাগল। গত 5-6 বছর বিদেশে সম্পূর্ণ অন্য ধরনের জীবনযাত্রা ও নবতর অনুভূতিরাজির ফলে পুরাতন দিনের অনেক অনুভূতি অস্পষ্ট হয়ে গেছে। এখানকার তো আরও, কারণ 8-9 বছর এখানকার জীবনের সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগ নেই। তাই আজ এই চিলেকোঠার বহু পরিচিত ঘরটা, এই পালঙ্কটা, ওই সুপারি বনের শাড়ি, এসব যেন স্বপ্ন বলে মনে হচ্ছে। ঠিক আবার পুরনো দিনের মতো জ্যোৎস্না উঠেছে। ঠিক সেই সব দিনের মতো নাটমন্দির থেকে নৈশ কীর্তনের খোলের আওয়াজ আসছে। কিন্তু সে অপু নেই, বদলে গেছে, বিমালুম বদলে গেছে। স্ত্রীর গয়না বেচে বই ছাপিয়ে ফেলল পুজোর পরেই। কেবল হাড় ছড়াটা বেচতে পারল না। অপর্ণার অন্যান্য গহনার অপেক্ষা সে এই হাড় ছড়াটার সঙ্গে বেশি পরিচিত। তাই হাড়টা সামনে খুলে খানিকক্ষণ ভাবল। অপর্ণার সেই হাসি হাসি মুখখানা যেন ঝাপসা মতো মনে পড়ে। প্রথমটাতে হঠাৎ যেন খুব সুস্পষ্ট মনে আসে, আধ সেকেন্ড কি সিকি সেকেন্ড মাত্র সময়ের জন্য, তারপরেই ঝাপসা হয়ে যায়। ওই আধ সেকেন্ডের জন্য মনে হয় সেই রকম ঘাড় বেঁকিয়ে মুখে হাসি টিপে সামনে দাঁড়িয়ে আছে। ছাপানো বইয়ের প্রথম কপিখানা দপ্তরির বাড়ি থেকে এনে দেখে সে দুঃখ ভুলে গেল। কিছু না, সব দুঃখ দূর হবে, এই বইয়ে সে নাম করবে। আজ 20 বছরের দূর জীবনের পার থেকে সে নিশ্চিন্দিপুরের পোড়ো ভিটাকে অভিনন্দন পাঠালো মনে মনে। যেখানেই থাকি ভুলিনি, যাদের বেদনার রঙে তার বইখানা রঙিন, কত স্থানে কত অবস্থায় তাদের সঙ্গে পরিচয়। হয়তো কেউ বেঁচে আছে, কেউ বা নেই, তারা আজ কোথায় সে জানে না। এই নিস্তব্ধ রাত্রির অন্ধকার শান্তির মধ্য দিয়ে সে মনে মনে সকলকেই আজ তার ধন্যবাদ জানাচ্ছে। মাস কয়েকের জন্য একটা ছোট অফিসে একটা চাকরি জুটে গেল, তাই রক্ষা। এক জায়গায় আবার ছেলে পড়ায়। এসব না করলে খরচ চলেই বা কিসে? বইয়ের বিজ্ঞাপনের টাকাই বা আসে কোথা থেকে? আবার সেই 9:30টার সময় অফিসে দৌড়নো,
সেখান থেকে বেরিয়ে একটা গলির মধ্যে একতলা বাসার ছোট্ট ঘরে দুটি ছেলে পড়ানো। বাড়ির কর্তার কিসের ব্যবসা আছে। এই ঘরে তাঁদের প্যাক বাক্স ছাদের কড়ি পর্যন্ত সাজানো। তারই মাঝখানে ছোট তক্তপোষে মাদুর পেতে ছেলে দুটি পড়ে। সন্ধ্যার পরে অপু যখনই পড়াতে গেছে তখনই দেখেছে কয়লার ধোঁয়ায় ঘরটা ভরা। শীতকাল কেটে পুনরায় গ্রীষ্ম পড়ল। বইয়ের অবস্থা খুব সুবিধা নয়। নিজে না খেয়ে বিজ্ঞাপনের খরচ জোগায়, তবু বইয়ের কাটতি নেই। বইওয়ালারা উপদেশ দেয়, এডিটরদের কাছে কি বড় বড় সাহিত্যিকদের কাছে যান, একটু জোগাড়যন্ত্র করে ভালো সমালোচনা বের করুন। আপনাকে চেনে কে? বই কি হাওয়ায় কাটবে মশাই? অপু সেসব করতে পারবে না। নিজের লেখা বই বগলে করে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ানো তার কম্য নয়। এতে বই কাটে ভালো, না কাটে সে কি করবে? অতএব জীবন পুরনো পরিচিত পথ ধরেই বয়ে চলল। আপিস আর ছেলে পড়ানো। রাত্রে আরেকটা নতুন বই লেখে। ও যেন একটা নেশা। বই বিক্রি হয় না হয়, কেউ পড়ে না পড়ে, তাকে যেন লিখে যেতেই হবে। মেসে লেখার অত্যন্ত অসুবিধা হচ্ছে দেখে সে একটা ছোট একতলা বাড়ির নিচেকার একটা ঘর 8 টাকায় ভাড়া নিয়ে সেখানে উঠে গেল। মেসের বাবুরা লোক বেশ ভালোই, কিন্তু তাদের মানসিক ধারা যে পথ অবলম্বন করে চলে অপুর পথ তা নয়। তাদের মূর্খতা, সংস্কার, সীমাবদ্ধতা ও সর্বরকমের মানসিক দৈন্য অপুকে পীড়া দেয়। খানিকক্ষণ মিষ্টালাপ হয়তো এদের সঙ্গে চলতে পারে, কিন্তু বেশিক্ষণ আড্ডা দেওয়া অসম্ভব। বরং কারখানার ননি মিস্ত্রি কি চাঁপদানির বিশু শ্যাকরার আড্ডার লোকজনকে তার ভালো লাগত। কারণ তারা যে জগৎটাতে বাস করত অপুর কাছে সেটা একেবারেই অপরিচিত। তাদের মোহ ছিল, সেই অজানা ও অপরিচয়ের মোহ। কাশীর কথক ঠাকুর কি অমরকণ্টকের আজবলাল ওঝাকে যে কারণে ভালো লেগেছিল। কিন্তু এরা সে ধরনের অনন্য সাধারণ নয়, নিতান্তই সাধারণ ও নিতান্ত ক্ষুদ্র। কাজেই বেশিক্ষণ থাকলেই হাঁপ ধরে। অপুর নতুন ঘরটাতে দরজা জানলা কম। দক্ষিণ দিকের ছোট জানলাটা খুললে পাশের বাড়ির ইট বার করা দেওয়ালটা দেখা যায় মাত্র। ভাবল, তবুও তো একা থাকতে পারবো, লেখাটা হবে। বাড়ি বদল করবার দিনটা জিনিসপত্র সরাতে ও ঘর গোছাতে সন্ধ্যা হয়ে গেল। হাত পা ধুয়ে ঠান্ডা হয়ে বসল। আজ রবিবার, ছেলে পড়ানো নেই। বাপ, নিঃশ্বাস ফেলে বাঁচল। সেই অতটুকু ঘর, কয়লার ধোঁয়া আর রাজ্যের প্যাকবাক্সের টারপিন তেলের মতো গন্ধ। আজ কয়েকদিন হলো কাজলের একখানা চিঠি পেয়েছে। এই প্রথম চিঠি, কাটা কুটি বানান ভুলে ভর্তি। আর একবার পত্রখানা বের করে পড়ল। 12-15 হলো এবার নিয়ে। বাবার জন্য তার মন কেমন করে। একবার যেতে লিখেছে। একখানা আরব্য উপন্যাস ও একখানা লণ্ঠন নিয়ে যেতে বলেছে, যেন বেশি দেরি না হয়। অপু ভাবে ছেলেটা পাগল। লণ্ঠন কি হবে? লণ্ঠন দেখো তো কাণ্ড। উঠে ঘরে আলো জেলে ছেলের পত্রের জবাব লিখল। সে আগামী শনিবার তাকে দেখতে যাচ্ছে। সোম ও মঙ্গলবার ছুটি। ট্রেনে স্টিমারে ভেজায় ভিড়। খুলনার স্টিমার এবারও ফেল করল। শ্বশুরবাড়ি পৌঁছতে বেলা দুপুর গড়িয়ে গেল। নৌকো থেকেই দেখে কাজল ঘাটে তার অপেক্ষায় হাসি মুখে দাঁড়িয়ে। নৌকো থামতে না থামতে সে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। মুখ উঁচু করে বলল, বাবা, আমার আরব্য উপন্যাস। অপু সে কথা একেবারেই ভুলে গেছে। কাজল কাঁদো কাঁদো সুরে বলল, বাবা, এত করে লিখলাম, তুমি ভুলে গেলে। লণ্ঠন? আচ্ছা, তুই কি পাগল নাকি? কি করবি? সে লণ্ঠন নয় বাবা, হাতে ঝুলানো যায়, রাঙা কাঁচ, সবুজ কাঁচ বের করা যায়, এমনি ধারা। তুমি আমার কোনো কথা শোনো না। একটা আরশি আনবে বাবা। আরশি? কি করবি আরশি? আমি আরশিতে ছিয়া দেখব। অপর্ণার দিদি মনোরমা অনেকদিন পরে বাপের বাড়ি এসেছেন। বেশ সুন্দরী, অনেকটা অপর্ণার মতো মুখ। ছোট ভগ্নিপতিকে পেয়ে খুব আহ্লাদিত হলেন। স্বর্গগত মা ও বোনের নাম করে চোখের জল ফেললেন। অপু তার কাছে সত্যিকারের স্নেহ ভালোবাসা পেল। সন্ধ্যাবেলা অপু বলল, আসুন দিদি, ছাদের উপর বসে আপনার সঙ্গে একটু গল্প করি। ছাদ নির্জন, নদীর ধারেই,
অনেক দূর পর্যন্ত দেখা যায়। অপু বলল, হ্যাঁ, আমার বিয়ের রাতের কথা মনে হয় মনোরমাদি? মনোরমা মৃদু হেসে বললেন, সেও যেন এক স্বপ্ন। কোথা থেকে কি যেন সব হয়ে গেল ভাই। এখন ভেবে দেখলে সেদিন তাই এই ছাদের ওপর বসে অনেকক্ষণ ভাবছিলুম, তোমাকেও তো আমি সেই বিয়ের পর আর কখনো দেখিনি। এবার এসেছিলুম ভাগ্যিস, তাই দেখাটা হলো। হাসির ভঙ্গি ঠিক অপর্ণার মতো, মুখের কত কি ভাব ঠিক তারই মতো। বিস্মৃতির জগৎ থেকে সেই যেন আবার ফিরে এসেছে। মনোরমা অনুযোগ করে বললেন, তুমি তো দিদি বলে খোঁজও করো না ভাই। এবার পুজোর সময় বরিশালে যেও, বলা রইল, মাথার দিব্যি। আর তোমার ঠিকানাটা আমায় লিখে দিও তো। কোথা থেকে কাজল এসে বলল, বাবা, একটা অর্থ জানো? হ্যাঁ, অর্থ? কি অর্থ? কাজলের মুখ তার অপূর্ব সুন্দর মনে হয়। কেমন এক ধরনের ঘাড় একধারে বেঁকিয়ে চোখে খুশির হাসি হেসে কথাটা শেষ করে, আবার তখন বোকার মতোই হাসে। হঠাৎ যেন মুখখানা করুণ ও অপ্রতিভ দেখায়। ঠিক এই সময়ই অপুর মনে ওই স্নেহের বেদনাটা দেখা দেয় কাজলের ওই ধরনের মুখভঙ্গিতে। বলো দেখি বাবা, এখান থেকে দিলাম সারা, সারা গেল সেই বামুনপাড়া, কি অর্থ? অপু ভেবে ভেবে বলল, পাখি। ইলি, পাখি বুঝি? শাঁখ তো, শাঁখের ডাক। তুমি কিচ্ছু জানো না বাবা। ছি বাবা, ওরকম ইল্লি টিল্লি বলো না, বলতে নেই ও কথা। ছি। কেন বলতে নেই বাবা? ও ভালো কথা নয়। আসবার আগের দিন রাত্রে কাজল চুপি চুপি বলল, এবার আমায় নিয়ে যাও বাবা, আমার এখানে থাকতে একটুও ভালো লাগে না। অপু ভাবল, নিয়েই যাই এবারে। এখানে ওকে কেউ দেখে না, তাছাড়া লেখাপড়াও এখানে থাকলে যা হবে। পরদিন সকালে ছেলেকে নিয়ে এসে নৌকায় উঠল। অপর্ণার তোরঙ্গ হাত বাক্সটা এখানে 8-9 বছর পড়ে আছে, তার বড়শালী সঙ্গে দিয়ে দিলেন। এদের তুলে দিতে এসে ঘাটে দাঁড়িয়ে চোখের জল ফেললেন। অপুকে বারবার বরিশালে যেতে অনুরোধ করলেন। সকালের নবীন রোদ ভাঙা নাটমন্দিরের গায়ে পড়েছে। নদীজল থেকে একটা আমিষ গন্ধ আসছে। শ্বশুরমশাইয়ের তামাক খাওয়ার কয়লা পোড়ানোর জন্য শুকনো ডালপালায় আগুন দেওয়া হয়েছে নদীর ধারটাতেই। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়ার রাশ ওপরে উঠছে। সকালের বাতাসটা বেশ ঠান্ডা। আজ বহু বছর আগে যেদিন বন্ধু প্রণবের সঙ্গে বিবাহের নিমন্ত্রণে এই বাড়ি এসেছিল, তখন সে কি ভেবেছিল এই বাড়িটার সঙ্গে তার জীবনে এমন একটা অদ্ভুত যোগ সাধিত হবে? আজও সেদিনটার কথা বেশ স্পষ্ট মনে আছে। আগের দিন একটা গ্রামাফোনের গান শুনেছিল, বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি। শুনে গানটা মুখস্থ করেছিল ও সারা পথে স্টিমারে আপন মনে গেয়েছিল। এখনো গুনগুন করে গানটা গাইলে সেই দিনটা আবার ফিরে আসে। ছেলেকে সঙ্গে নিয়ে অপু প্রথমে মনসাপোতা এলো। বছর 6-7 এখানে আসা ঘটেনি। এই সময় দিন কয়েকের ছুটি আছে, এইবার একবার না দেখে গেলে আর আশা ঘটবে না অনেক দিন। ঘরদোরের অবস্থা খুব খারাপ। অপুর মনে পড়ল, ঠিক এই অপরিষ্কার ভাঙা ঘরে এই বালকের মাকে সে একদিন এনে তুলেছিল। তেলিদের বাড়ি থেকে চাবি এনে ঘরের তালা খুলে ফেলল। খড় নানা স্থানে উড়ে পড়েছে, ইঁদুরের গর্ত। পাড়ার গরু বাছুর উঠে দাওয়া ভেঙে নষ্ট করে ফেলেছে। উঠোনে বন জঙ্গল। কাজল চারিদিকে চেয়ে চেয়ে অবাক হয়ে বলল, বাবা, এটা তোমাদের বাড়ি? তোমাদেরও বাড়ি বাবা। মামার বাড়ির কোঠা দেখেছো জন্মে অবধি, তাতে তো চলবে না, পৈতৃক সম্পত্তি তোমার এই। সকালে উঠে একটা খবর এসে স্তম্ভিত হয়ে গেল। নিরুপমা আর নেই। সে গত পৌষ মাসে তীর্থ করতে গিয়েছিল। পথে কলেরা হয়, সেখানেই মারা যায়। নিরুপমার জ্যাঠা বৃদ্ধ সরকার মশাই বলছেন, আর দাদা ঠাকুর, তোমরা লেখাপড়া শিখে দেশে তো আর আসবে না। মেয়েটার কথা মনে হলে আর অন্য মুখে ওঠে না। হলো কি জানো, বললে কুড়ুলের পাটে মেলা দেখতে যাব।
আর তার তো জানো পুজো আচ্ছা এক বাতিক ছিল। পাড়ার সবাই যাচ্ছে, আমি বলি তা যাও। ও মা, 3-4 দিন পর সকালে খবর এলো নিরুমা মর। শান্তিপুরের পথে একটা দোকানে কি সমাচার না কলেরা। গেলুম সবাই ছুটে, পৌঁছুতে সন্ধে হয়ে গেল। আমরা যখন গেলুম তখন বাকরোধ হয়ে গিয়েছে। চিনতে পারলে চোখ দিয়ে হুহু জল পড়তে লাগলো। দাদা ঠাকুর, মা আমার পাড়া শুদ্ধ সবারই উপকার করে বেড়াতো, তুমি সবই জানো। আর অসুখ দেখে সেই পাড়ার লোকই যারা সঙ্গে ছিল পথের ধারের একটা দোচালা ভাঙা ঘরে মাকে আমার ফেলে সবাই পালিয়েছে। পাশের দোকানিটা লোক ভালো, সেই একটু দেখাশোনা করেছে। চিকিৎসা হয়নি, পত্তরও হয়নি, বেঘরে নিরুমাকে হারালুম। সরকার বাড়ি থেকে ফিরতে একটু বেলা হয়ে গেল। উঠোনে পা দিয়ে ডাকলো, ও খোকা। কাজল দুপুরে ঘুমোচ্ছিল, কখন ঘুম ভেঙে উঠেছে এবং তেলিবাড়ি থেকে আঁকশি জোগাড় করে এনে উঠোনের গাছের চাঁপা ফুল পাড়বার জন্য নিচের একটা ডালে আঁকশি বাঁধিয়ে টানাটানি করছে। দৃশ্যটা তার কাছে অদ্ভুত মনে হলো। অপর্ণার পোঁতা সেই চাঁপা ফুল গাছটা, কবে তার ফুল ধরেছে, কবে গাছটা মানুষ হয়েছে, গত 7 বছরের মধ্যে অপুর সে খোঁজ নেওয়ার অবকাশ ছিল না। কিন্তু খোকা কেমন করে? সে বলল, খোকা ফুল পাচ্ছিস তো, গাছটাকে পুঁতেছিল জানিস? কাজল বাবার দিকে চেয়ে হেসে বলল, তুমি এসো না বাবা, ওই ডালটা চেপে ধরো না, মোটে 2টো পড়েছে। কে পুঁতেছিল জানিস গাছটা? তোর মা। কিন্তু মা বললে কাজল কিছুই বোঝে না। জ্ঞান হয়ে অবধি সে দিদিমা ছাড়া আর কাউকেই চিনত না। দিদিমাই তার সব। মা একটা অবাস্তব কাল্পনিক ব্যাপার মাত্র। মায়ের কথায় তার মনে কোনো বিশেষ সুখ বা দুঃখ জাগায় না। অনেকদিন পরে মনসাপোতা আসা। সকলেই বাড়িতে ডাকে, নানা সদুপদেশ দেয়। ক্ষেত্রকাপালি অপুকে ডেকে অনেকক্ষণ কথাবার্তা কইল, দুধ পাঠিয়ে দিল। ঘর ছাইবার জন্য ভরেরা 1 গাড়ি উলুখড় দিতে চাইল। রাত্রে আবার কি কাজে সরকার বাড়ির সামনের পথ দিয়ে আসতে হলো। বাড়িটার দিকে যেন চাওয়া যায় না। গোটা মনসাপোতাটা নিরুদির অভাবে ফাঁকা হয়ে গেছে তার কাছে। নিরুদি, আজ খোকাকে নিয়ে এসেছি, তুমি এসে ওকে দেখবে না, আদর করবে না, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দেবে না? রাত্রে অপু আর কিছুতেই ঘুমোতে পারে না। চোখের সামনে নিরুপমার সেই হাসি হাসি মুখ, সেই অনুযোগের সুর। আর একটিবার দেখা হয় না তার সঙ্গে। কাজলকে সে কলকাতায় নিয়ে এলো পরদিন বিকালের ট্রেনে। সন্ধ্যার পর গাড়িখানা শিয়ালদহ স্টেশনে ঢুকল। এত আলো, এত বাড়ি ঘর, এত গাড়ি ঘোড়া, কি কাণ্ড এসব! কাজল বিস্ময়ে একেবারে নির্বাক হয়ে গেল। সে শুধু বাবার হাত ধরে চারিদিকে ডাগর চোখে চাইতে চাইতে চলল। হ্যারিসন রোডের বড় বড় বাড়িগুলো দেখে একবার সে বলল, ওগুলো কাদের বাড়ি বাবা? কত বাড়ি! বাবার বাসাটায় ঢুকে কাপড় চোপড় ছেড়ে সে গলির মোড়ে দাঁড়িয়ে বড় রাস্তার গাড়ি ঘোড়া দেখতে লাগল। অবাক জলপান জিনিসটা কি? বাবার দেওয়া 2টো পয়সা কাছে ছিল। 1 পয়সার অবাক জলপান কিনে খেয়ে সে সত্যিই অবাক হয়ে গেল। মনে হলো এমন অপূর্ব জিনিস সে জীবনে আর কখনো খায়নি। চাল ছোলা ভাজা সে অনেক খেয়েছে, কিন্তু কি মশলা দিয়ে এরা তৈরি করে এই অবাক জলপান? অপু তাকে ডেকে বাসার মধ্যে নিয়ে গেল। ওরকম একলা একলা কোথাও যাস নে খোকা, হারিয়ে যাবি, কি হবে, যাওয়ার দরকার নেই। কাজলের দুঃস্বপ্ন কেটে গেছে। আর দাদামশায়ের বকুনি খেতে হবে না, একা গিয়ে দোতলার ঘরে রাত্রিতে শুতে হবে না, মামিমাদের ভয় পাতের প্রত্যেক ভাতটি খুঁটে গুছিয়ে খেতে হবে না। একটি ভাত পাতের নিচে পড়ে গেলে বড় মামিমা বলতো, পেয়েছো পরের, দেদার ফেলো আর ছড়াও, বাবার অন্ন তো খেতে হলো না কখনো। ছেলে মানুষ হলেও সবসময় এই বাবার খোঁটা কাজলের মনে বাজত। অপু বাসায় এসে দেখল কে একখানা চিঠি দিয়েছে তার নামে, অপরিচিত হস্তাক্ষর।
আজ 5-6 দিন পত্রখানায় এসে চিঠির বাক্সে পড়ে আছে। খুলে পড়ে দেখল একজন অপরিচিত ভদ্রলোক তাকে লিখছেন। তার বই পড়ে মুগ্ধ হয়েছেন। শুধু তিনি নন, তার বাড়িশুদ্ধ সবাই। প্রকাশকের কাছ থেকে ঠিকানা জেনে এই পত্র লিখছেন। তিনি তার সঙ্গে দেখা করতে চান। 2-3 বার চিঠিখানা পড়ল। এতদিন পরে বোঝা গেল যে অন্তত একটি লোকেরও ভালো লেগেছে তার বইখানা। পরের প্রশংসা শুনতে অপু চিরকালই ভালোবাসে। তবে বহুদিন তার অদৃষ্টে সেই জিনিসটা জোটেনি। প্রথম যৌবনের সেই সরল হামবড়া ভাব বয়সের অভিজ্ঞতার ফলে দূর হয়ে গিয়েছিল। তবুও সে আনন্দের সঙ্গে বন্ধুবান্ধবদের কাছে চিঠিখানা দেখিয়ে বেড়াল। পরের দিন কাজল চিড়িয়াখানা দেখল, গড়ের মাঠ দেখল। মিউজিয়ামে অধুনালুপ্ত সেকালের কচ্ছপের প্রস্তরীভূত বৃহৎ খোলা দুটি দেখে সে অনেকক্ষণ অবাক হয়ে চেয়ে চেয়ে দাঁড়িয়ে কি ভাবল। পরে অপু ফিরে যাচ্ছে। কাজল বাবার কাপড় ধরে টেনে দাঁড় করিয়ে বলল, শোনো বাবা। কচ্ছপ দুটোর দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, আচ্ছা, এ দুটোর মধ্যে যদি যুদ্ধ হয় তবে কে জেতে বাবা? অপু গম্ভীর মুখে ভেবে ভেবে বলে, ওই বাঁদিকেরটা যেতে। কাজলের মনের দ্বন্দ্ব দূর হয়। কিন্তু গোলদিঘিতে মাছের ঝাঁক দেখে সে সকলের থেকে খুশি। এত বড় বড় মাছ আর এত একসঙ্গে। মেলা ছেলে মেয়ে মাছ দেখতে জুটেছে বিকালে। সেও বাবার কথায় 1 পয়সার মুড়ি কিনে জলে ছড়িয়ে দিয়ে অধীর আগ্রহে মাছের খেলা দেখতে লাগলো। তুমি ছিপে ধরবে বাবা? কত বড় বড় মাছ! এই চুপ চুপ, ও মাছ ধরতে দেয় না। ফুটপাথে একজন ভিখারি বসে। কাজল ভয়ের সুরে বলল, শিগগির একটা পয়সা দাও বাবা, নইলে ছুঁয়ে দেবে। তার বিশ্বাস কলকাতার যেখানে যত ভিখারি বসে আছে তাদের পয়সা দিতেই হবে, নতুবা তারা এসে ছুঁয়ে দেবে। তখন তোমার বাড়ি ফিরে স্নান করতে হবে সন্ধ্যাবেলা, কাপড় ছাড়তে হবে। সে এক মহা হাঙ্গামা। বর্ষাকালের মাঝামাঝি অপুর চাকরিটা গেল। অর্থের এমন কষ্ট সে অনেকদিন ভোগ করেনি। ভালো স্কুলে দিতে না পেরে সে ছেলেকে কর্পোরেশনের ফ্রি স্কুলে ভর্তি করে দিল। ছেলেকে দুধ পর্যন্ত দিতে পারে না, ভালো কিছু খাওয়াতে পারে না। বইয়ের বিশেষ কিছু আয় নেই, হাত এদিকে কপর্দক শূন্য। কাজলের মধ্যে অপু একটা পৃথক জগৎ দেখতে পায়। 2টো টিনের চাকতি, 2-1টা মার্বেল, একটা কল টেপা খেলনা মোটর গাড়ি, খান 2 বই। এতে যে মানুষ কিসে এত আনন্দ পায় অপু তা বুঝতে পারে না। চঞ্চল ও দুষ্টু ছেলে, পাছে হারিয়ে যায় এই ভয়ে অপু তাকে মাঝে মাঝে ঘরে চাবি দিয়ে রেখে নিজের কাজে বের হয়ে যায়। একদিন 4-5 ঘন্টাও হয়ে যায়। কাজলের কোনো অসুবিধা নেই। সে রাস্তার ধারের জানলাটায় দাঁড়িয়ে পথের লোকজন দেখছে, না হয় বাবার বইগুলো নেড়েচেড়ে ছবি দেখছে। মোটের উপর আনন্দেই আছে। এই বিরাট নগরীর জীবনস্রোত কাজলের কাছে অজানা, দুর্বোধ্য। কিন্তু তার নবীন মন ও নবীন চক্ষু যে সকল জিনিস দেখে ও দেখে আনন্দ পায়, বয়স্ক লোকের ক্লান্ত দৃষ্টিতে তা অতি তুচ্ছ। হয়তো আঙুল দিয়ে দেখিয়ে বলে, দেখো বাবা, ওই চিলটা একটা কিসের ডাল মুখে করে নিয়ে যাচ্ছিল। সামনের ছাদের আলসেতে লেগে ডালটা ওই দেখো বাবা রাস্তায় পড়ে গিয়েছে। বাবার সঙ্গে বেড়াতে বের হয়ে এত ট্রাম, মোটর, লোকজনের ভিড়ের মাঝখানে কোথায় একটা কাক ফুটপাথের ধারে ড্রেনের জলে স্নান করছে, তাই দেখে তার মহা আনন্দ। তা আবার বাবাকে না দেখালে কাজলের মনে তৃপ্তি হবে না। সব বিষয়েই বাবাকে আনন্দের ভাগ না দিতে পারলে কাজলের আনন্দ পূর্ণ হয় না। খেতে খেতে বেগুনিটা কি তেলে ভাজা কচুরিখানা 1 কামড় খেয়ে ভালো লাগলে বাকি 8খানা বাবার মুখে গুঁজে দেবে। অপুও তা খেয়ে ফেলে। ছি, আমার মুখে দিতে নেই, এ কথা বলতে তার প্রাণ কেমন করে। কাজেই পিতৃত্বের গাম্ভীর্যভরা ব্যবধান অকারণে গড়ে উঠে পিতাপুত্রের সহজ সরল মৈত্রীকে বাধাদান করেনি। কাজল জীবনে বাবার মতো সহচর পায়নি, এবং অপুও বোধ হয় কাজলের মতো বিশ্বস্ত ও একান্ত নির্ভরশীল তরুণ বন্ধু খুব বেশি পায়নি জীবনে। আর কি সরলতা! পথে হয়তো দুজনে বেড়াতে বেরিয়েছে। কাজল বলল, শোনো বাবা, একটা কথা শোনো, চুপি চুপি বলবো। পরে পথের এদিক ওদিক দেখে লাজুক মুখে কানে কানে বলল,
ঠাকুর বড় দুটোখানি ভাত দেয় হোটেলে, আমার খেয়ে পেট ভরে না। তুমি বলবে বাবা, বললে আর দুটো দেবে না? দিন কত গলির একটা হোটেলে পিতা পুত্রে দুজনে খায়। হোটেলের ঠাকুর হয়তো শহরের ছেলের হিসেবে ভাত দেয় কাজলকে, কিন্তু পাড়াগাঁয়ের ছেলে কাজল বয়সের অনুপাতে দুটি বেশি ভাতই খেয়ে থাকে। অপু মনে মনে হেসে ভাবে, এই কথা আবার কানে কানে বলা। রাস্তার মধ্যে ওকে চেনেই বা কে আর শুনছেই বা কে? ছেলেটা বেজায় বোকা। আর একদিন কাজল লাজুক মুখে বলল, বাবা একটা কথা বলবো? কি? না বাবা, বলবো না। বল না কি? কাজল সরে এসে চুপি চুপি লাজুক সুরে বলল, তুমি মদ খাও বাবা? অপু বিস্মিত হয়ে বলল, মদ? কে বলেছে তোকে? সেই যে সেদিন খেলে, সেই রাস্তার মোড়ে একটা দোকান থেকে পান কিনলে, আর সেই যে। অপু প্রথমটা অবাক হয়ে গিয়েছিল, পরে বুঝে হো হো করে হেসে উঠে বলল, ও দূর বোকা, সে হলো লেমনেড, ওই পানের দোকানে। তো তোর ঠান্ডা লেগেছিল বলে তোকে দিইনি, খাওয়াবো তোকে একদিন। ও একরকম মিষ্টি শরবত। দূর। কাজলের কাছে অনেক ব্যাপার পরিষ্কার হয়ে গেল। কলকাতায় এসে সে দেখে অবাক হয়ে গিয়েছিল যে এখানে মোড়ে মোড়ে মদের দোকান, পান ও মদ একসঙ্গে বিক্রয় হয় প্রায় সর্বত্র। সোডা লেমনেড সে কখনো দেখেনি এর আগে, জানত না। কি করে সে ধরে নিয়েছে বোতলে ওগুলো মদ? তাই তো সেদিন বাবাকে খেতে দেখে অবাক হয়ে গিয়েছিল, এতদিন লজ্জায় বলেনি। সেই দিনই অপু তাকে লেমনেড খাইয়ে তার ভ্রম ঘুচিয়ে দিল। এই অবস্থায় একদিন সে বিমলেন্দুর পত্র পেল। একবার আলিপুরে লীলার ওখানে পত্রপাঠ আসতে। লীলার ব্যাপার সুবিধা নয়, তারও আর্থিক অবস্থা বড় শোচনীয়। নিজের যা কিছু ছিল গেছে, আর কেউ দেয়ও না। বাপের বাড়িতে তার নাম করবার পর্যন্ত উপায় নেই। ইদানিং তার মা কাশি থেকে তাকে টাকা পাঠাতেন। বিমলেন্দু নিজের খরচ থেকে বাঁচিয়ে কিছু টাকা দিদির হাতে দিয়ে যেত। তার উপর মুশকিল এই যে লীলা বড় মানুষের মেয়ে, কষ্ট করা অভ্যেস নেই, হাত ছোট করতে জানে না। এই রকম কিছুদিন গেল। লীলা যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছিল। অমন হাস্যমুখী লীলা, তার মুখে হাসি নেই, মন মরা বিষণ্ণ ভাব। শরীরও যেন দিন দিন শুকিয়ে যেতে থাকে। গত বর্ষাকাল এইভাবেই কাটে। বিমলেন্দু পুজোর সময় পিড়াপিড়ি করে ডাক্তার দেখায়। ডাক্তার বলেন থাইসিসের সূত্রপাত হয়েছে, সতর্ক হওয়া দরকার। বিমলেন্দু লিখেছে লীলার খুব জ্বর, ভুল বকছে, কেউই নেই। সে একা ও একটি চাকর সারা রাত জেগেছে। আত্মীয় স্বজন কেউ ডাকলে আসবে না, কি করা যায় এই অবস্থায়? অপু এখানে আজকাল তত আসতে পারে না, অনেকদিন লীলাকে দেখেনি। লীলার মুখ যেন রাঙা, অস্বাভাবিকভাবে রাঙা ও উজ্জ্বল দেখাচ্ছে। বিমলেন্দু শুকনো মুখে বলল, এই কাল রঘুয়ার মুখে খবর পেয়ে এসে দেখি এই অবস্থা। এখন কি করি বলুন তো? বাড়ির কেউ আসবে না, আমি কাউকে বলতেও যাব না। মাকে একখানা টেলিগ্রাম করে দেবো। অপু বলল, মা যদি না আসেন? কি বলেন, এক্ষুনি ছুটে আসবেন, দিদি অন্ত প্রাণ তাঁর। তিনি যে আজ 4 বছর কলকাতামুখ হননি, সেই দিদির কাণ্ডই তো। মুশকিল হয়েছে কি জানেন, কাল রাত্রেও বকেছে, শুধু খুকি খুকি, অথচ তাকে আনানো অসম্ভব। অপু বলল, আর এক কাজ করতে হবে, একজন নার্স আমি নিয়ে আসি ঠিক করে। মেয়ে মানুষের নার্সিং পুরুষকে দিয়ে হয় না। বসো তোমরা। 2-3 দিনে সবাই মিলে লীলাকে সারিয়ে তুলল। জ্ঞান হলে সে একদিন কেবল অপুকে ঘরের মধ্যে দেখতে পেয়ে কাছে ডেকে ক্ষীণ সুরে বলল, কখন এলে অপূর্ব? রোগ থেকে উঠেও লীলার স্বাস্থ্য ভালো হলো না। শুয়ে আছে তো শুয়েই আছে, বসে আছে তো বসেই আছে। মাথার চুল উঠে যেতে লাগলো। আপন মনে গুম হয়ে বসে থাকে। ভালো করে কথাও বলে না, হাসেও না, কোথাও নড়তে চড়তে চায় না। ইতিমধ্যে কাশি থেকে লীলার মা এলেন। বাপের বাড়ি থাকেন, রোজ মোটরে এসে 2-3 ঘন্টা থাকেন, আবার চলে যান।
ডাক্তার বলেছে স্বাস্থ্যকর জায়গায় না নিয়ে গেলে রোগ সারবে না। দুপুর বেলাটা, কিন্তু একটু মেঘ করার দরুন রৌদ্র নেই কোথাও। অপু লীলার বাসায় গিয়ে দেখল লীলা জানলার ধারে বসে আছে। সে সবসময় আসতে পারে না, কাজলকে একা বাসায় রেখে আসা চলে না। ভারী চঞ্চল ও রীতিমতো নির্বোধ ছেলে। তাছাড়া রান্না বান্না ও সমুদয় কাজ করতে হয় অপুর। কাজলকে দিয়ে কুটো গাছটা ভাঙবার সাহায্য নেই। সে খেলাধুলো নিয়ে সারাদিন মহাব্যস্ত। অপু তাকে কিছু করতে বলেও না, ভাবে আহা খেলুক একটু, পুওর মাদারলেস চাইল্ড। লীলা ম্লান হেসে বলল, এসো। এরা কোথায়? বিমলেন্দু কোথায়? মা এখনো আসেননি? বসো। বিমলেন্দু এই কোথায় গেল? নার্স তো নিচে, বোধহয় খেয়ে একটু ঘুমোচ্ছে। তারপর কোথায় যাওয়া ঠিক হলো? সেই ধরমপুরেই? সঙ্গে যাবেন কে? মা আর বিমল। খানিকক্ষণ দুজনেই চুপ করে রইল। পরে লীলা তার দিকে ফিরে বলল, আচ্ছা অপূর্ব, বর্ধমানের কথা মনে হয় তোমার? অপু ভাবল, আহা কি হয়ে গিয়েছে লীলা। মুখে বলল, মনে থাকবে না কেন, খুব মনে আছে। লীলা অন্যমনস্কভাবে বলল, তোমরা সেই ওদিকের একটা ঘরে থাকতে, আমি সেই যেতুম। তুমি আমাকে একটা ফাউন্টেন পেন দিয়েছিলে, মনে আছে লীলা? তখন ফাউন্টেন পেন নতুন উঠেছে, মনে নেই তোমার? লীলা হাসল। অপু হিসাব করে বলল, হ্যাঁ তা ধরো আজ 20-22 বছর আগেকার কথা। লীলা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, অপূর্ব, কেউ মোটরটা কিনবে বলতে পারো? তোমার সন্ধানে আছে? লীলার অত সাধের গাড়িটা এত কষ্টে পড়েছে সে। লীলা বলল, আমি সেসব গ্রাহ্য করিনি, কিন্তু মাও ভাবেন। যাক সেসব কথা। তুমি আমাকে কোথাও নিয়ে যাবে অপূর্ব? কোথায়? যেখানে হোক। তোমার সেই পোর্তো প্লাতায়, মনে নেই সেই যে সমুদ্রের মধ্যে কোন ডুবোজাহাজ উদ্ধার করে বলেছিলে সোনা আনবে? সেই যে মুকুলে পড়ে বলেছিলে। কথাটা অপুর মনে পড়ল। হেসে বলল, হ্যাঁ সেই ঠিক। উফ, সে কথা মনে আছে তোমার? আমি বলেছিলাম কেমন করে যাবে, তুমি বলেছিলে জাহাজ কিনে সমুদ্রে যাবে। অপু হাসল। শৈশবের স্বাদ আশার নিষ্ফলতা সম্বন্ধে সে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল লীলাও এ ধরনের নানা আশা পোষণ করত। বিদেশে যাবে, বড় আর্টিস্ট হবে ইত্যাদি। ওর সামনে আর সে কথা বলার আবশ্যক নেই। কিন্তু লীলাই আবার খানিকক্ষণ চুপ করে থেকে বলল, যাবে না? যাও যাও। পরে হিহি করে হেসে কেমন একটা অদ্ভুত সুরে বলল, সমুদ্র থেকে সোনা আনবে তো তোমরাই, পোর্তো প্লাতা থেকে না? দেখো এখনো ঠিক মনে করে রেখেছি, রাখিনি? একটু চা খাবে? লীলার মুখের শীর্ণ হাসি ও তার বাঁধুনিহারা উদ্ভ্রান্ত আলগা ধরনের কথাবার্তা অপুর বুকে তীক্ষ্ণ তীরের মতো বিঁধল। সঙ্গে সঙ্গে বুঝল এত ভালোবাসেনি লীলাকে আর কোনোদিন, আজ যত বেসেছে। দুপুরবেলা চা খাবো কি, সেজন্য ব্যস্ত হয়েও না লীলা। তোমার মুখে সেই পুরনো গানটা শুনিনি অনেকদিন, সেই আমি চঞ্চল হে, গাও তো। মেঘলা দিনের দুপুর, বাইরের দিকে একটা সাহেব বাড়ির কম্পাউন্ডে গাছের ডালে অনেকগুলি পাখি কলরব করছে। অপু গান আরম্ভ করল। লীলা জানলার ধারেই বসে বাইরের দিকে মুখ রেখে গান শুনতে লাগল। লীলার মনে আনন্দ দেবার জন্য অপু গানটা 2-3 বার ফিরিয়ে ফিরিয়ে গাইল। গান শেষ হয়ে গেল, তবু লীলা জানলার বাইরেই চেয়ে আছে, অন্যমনস্কভাবে যেন কি জিনিস লক্ষ্য করছে। খানিকক্ষণ কেটে গেল, দুজনেই চুপ করেছিল। হঠাৎ লীলা বলল, একটা কথার উত্তর দেবে?
লীলার গলার স্বরে অপু বিস্মিত হল, বলল, কি কথা? আচ্ছা, বেঁচে লাভ কি? অপু এ প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, বলল, এ কথার কি? এ কথা কেন? বলো না। না লীলা, এ ধরনের কথাবার্তা কেন? এর দরকার নেই। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? কি বলো? আচ্ছা, আমাকে লোকে কি ভাবে? সেই লীলা, তার মুখে এরকম দুর্বল ধরনের কথাবার্তা সে কি কখনো স্বপ্নেও ভেবেছিল? অপু এক মুহূর্তে সব বুঝল। অভিমানিনী তেজস্বিনী লীলা আর সব সহ্য করতে পারে, লোকের ঘৃণা তার অসহ্য। গত কয়েক বছরে ঠিক তাই জুটেছে তার কপালে। এতদিন সেটা বোঝেনি, সম্প্রতি বুঝেছে। জীবনের উপর টান হারাতে বসেছে। অপুর গলায় যেন একটা ডেলা আটকে গেল। সে যতদূর সম্ভব সহজ সুরে বলল, এ ধরনের কথা সে এ পর্যন্ত কোনোদিন লীলার কাছে বলেনি, কোনো দিন না। দেখো লীলা, অন্য লোকের কথা জানি না, তবে আমার কথা শুনবে? আমি তোমাকে আমার চেয়ে অনেক বড় তো ভাবি, অনেকের চেয়ে বড় ভাবি। তোমাকে কেউ চেনেনি, চিনলে না, এই কথাই ভাবি। আজ নয় লীলা, এতটুকু বেলা থেকে তোমায় আমি জানি। অন্য লোক ভুল করতে পারে, কিন্তু আমি। লীলা যেন অবাক হয়ে গেল। কখনো সে এরকম দেখেনি অপুকে। সে জিজ্ঞাসা করতে যাচ্ছিল, সত্যি বলছো? কিন্তু অপুর মুখ দেখে হয়তো বুঝল প্রশ্নটা অনাবশ্যক। পরক্ষণেই খেয়ালি অপু আর একটা কাজ করে বসল। এটাও সে এর আগে কখনো আশা করেনি। লীলার খুব কাছে সরে গিয়ে তার ডান হাতখানা নিজের দু হাতের মধ্যে নিয়ে লীলাকে নিজের দিকে টেনে তার মুখ ফেরাল। পরে গভীর স্নেহে তার উত্তপ্ত ললাটে কানের পাশের চূর্ণ কুন্তলে হাত বোলাতে বোলাতে দৃঢ়স্বরে বলল, তুমি আমি ছেলেবেলার সাথী লীলা। আমরা কেউ কাউকে ভুলব না, কোনো অবস্থাতেই না। এতদিন ভুলিনিও কখনো লীলা। লীলার সারা দেহ শিউরে উঠল। যা আজ অপুর মুখে কথার সুরে ডাগর চোখের অকপট দৃষ্টিতে পেল, জীবনে কোনোদিন কারো কাছ থেকে তা সে কখনো পায়নি। আজ সে দেখল অপুকে চিরকাল ভালোবেসে এসেছে। বিশেষ করে অপুর মাতৃবিয়োগের পর লালদিঘির সামনের ফুটপাথে তাকে যেদিন শুষ্ক মুখে নিরাশ্রয়ভাবে বেড়াতে দেখেছিল, সেই দিনটি হতে। অপুর চমক ভাঙল। লীলা কখন তার বুকে মুখ লুকিয়েছিল, তার অশ্রুপ্লাবিত পাণ্ডুর মুখখানি। অপু বাইরে চলে এলো। সে অনুভব করছিল লীলার মতো সে কাউকে ভালোবাসে না। সেই গভীর অনুকম্পা মিশ্রিত ভালোবাসা, যা মানুষকে সব ভুলিয়ে দেয়, আত্মবিসর্জনে প্রণোদিত করে। লীলাকে যে করে হোক সে সুখী করবে। লীলাকে এতটুকু কষ্টে পড়তে দেবে না, নিজেকে ছোট ভাবতে দেবে না। যার ইচ্ছে লীলাকে ছাড়ুক, সে লীলাকে ছাড়তে পারবে না। সে লীলাকে কোথাও নিয়ে যাবেই। এই অবস্থায় কলকাতায় থাকলে লীলা বাঁচবে না। বিশ্ব একদিকে, লীলার মুখের অনুরোধ আর একদিকে। সারা পথ ভাবতে ভাবতে ফিরল। দিন তিনেক পরে বেলা 8টা। অপু সকালে স্নান সেরে কাজলকে সঙ্গে করে বেড়াতে বের হবে। এমন সময় মিস্টার লাহিড়ীর ছোট নাতি অরুণ ঘরে ঢুকল। এক কোণে ডেকে নিয়ে চুপি চুপি উত্তেজিত সুরে বলল, এই শিগগির আসুন, দিদি কাল রাত্রে বিষ খেয়েছে। বিষ? সর্বনাশ! লীলা বিষ খেয়েছে? কাজলকে কি করা যায়? খোকা, তুই বরং ঘরে থাক একা, আমি একটা কাজে যাচ্ছি, দেরি হবে ফিরতে। কিন্তু কাজলের চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। কেন বাবা, কি কাজ, কোথায়, কত দেরি হতে পারে? কোনো মতে ভুলিয়ে তাকে রেখে দুজনে ট্যাক্সি ধরে লীলার বাসায় এলো। আরও দুখানা মোটর দাঁড়িয়ে আছে। ঢুকতেই লীলাদের বাড়ির ডাক্তার বৃদ্ধ কেদারবাবুর সঙ্গে দেখা। অরুণ ব্যস্ত সমস্তভাবে জিজ্ঞাসা করল, এই কি অবস্থা এখন? কেদারবাবু বললেন, অবস্থা তেমনই, আর একটা ইঞ্জেকশন করেছি। হিলকক সাহেব এলে যে বুঝতে পারি। অপুর প্রশ্নের উত্তরে বললেন,
বড্ড স্যাড ব্যাপার, বড্ড স্যাড। এই জিনিসটা মরফিয়া। রাত্রে কখন খেয়েছে তা তো বোঝা যায়নি, আজ সকালে তাও বেলা হলে তবে টের পাওয়া গেল। কর্নেল হিলকককে আনতে লোক গিয়েছে, তিনি না আসা পর্যন্ত। অরুণের সঙ্গে সঙ্গে উপরের ঘরটাতে গেল, মাত্র দিন তিনেক আগে যেটাতে বসে সে লীলাকে গান শুনিয়ে গেছে। প্রথমটা কিন্তু সে ঘরে ঢুকতে পারল না, তার হাত কাঁপছিল, পা কাঁপছিল। ঘরটা অন্ধকার, জানলার পর্দাগুলো বন্ধ। ঘরে বেশি লোক নেই, কিন্তু বারান্দাতে 8-10 জন লোক, সবাই পদ্মপুকুরের বাড়ির। সবাই চুপি চুপি কথা কইছে, পা টিপে টিপে হাঁটছে। কিছু বিশেষ অস্বাভাবিক ব্যাপার ঘটেছে এখানে এমন বলে কিন্তু অপুর মনে হলো না। অথচ একজন যে পৃথিবীর সুখকে এত ভালোবাসত, আকাঙ্ক্ষা করত, আশা করত, উপেক্ষায় মুখ বেঁকিয়ে পৃথিবী থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে। সেদিনকার সেই জানলার পাশের খাটেই লীলা শুয়ে, সংজ্ঞা নেই, পাণ্ডুর, কেমন যেন বিবর্ণ, ঠোঁট ঈষৎ নীল। একখানা হাত খাটের বাইরে ঝুলছিল, সে তুলে দিল। গায়ে রেশমের বরফি কাটা বিলাতি লেপ, কি অপূর্ব যে দেখাচ্ছে লীলাকে। মরণাহত মৃত্যু পাণ্ডুর মুখের সৌন্দর্য যেন এই পৃথিবীর নয়, কিংবা হরিদ্রাভ হাতির দাঁতের খোদাই মুখ যেন দেবীর মতো সৌন্দর্য আরও অপার্থিব হয়ে উঠেছে। তার মনে হলো লীলা ঘামছে, তবে বোধহয় আর ভয় নেই, বিপদ কেটে গেছে। চুপি চুপি বলল, ঘামছে কেন? ডাক্তারবাবু বললেন, ওটা মরফিয়ার সিমটম। মিনিট 10 কাটল। অপু বাইরের বারান্দাতে এসে দাঁড়ালো। পাশের ঘরে লোকেরা একবার ঢুকছে, একবার বের হচ্ছে। অনেকেই এসেছে, কেবল মিস্টার লাহিড়ী ও লীলার মা নেই। মিস্টার লাহিড়ী দার্জিলিংয়ে, লীলার মা মাত্র কাল এখান থেকে বর্ধমানে কি কাজে গিয়েছেন। লীলা সত্যি অভাগিনী। এমন সময় নিচে একটা গোলমাল, একখানা গাড়ির শব্দ উঠল। ডাক্তার সাহেব এসেছেন। তিনি ওপরে উঠে এলেন, পেছনে কেদারবাবু ও বিমলেন্দু। অনেকেই ঘরে ঢুকতে যাচ্ছিল, কেদারবাবু নিষেধ করলেন। মিনিট 7 পরে ডাক্তার সাহেব চলে গেলেন, বলে গেলেন, টু লেট, কোনো আশা নেই। আরও আধ ঘন্টা, এত লোক। অপু ভাবল, এরা এতকাল কোথায় ছিল? আজ টু লেট, টু লেট। লীলা মারা গেল বেলা 10টায়। অপু তখন খাটের পাশেই দাঁড়িয়ে। এতক্ষণ লীলা চোখ বুজেই ছিল। সেই সময়টা হঠাৎ চোখ মেলে চাইল, তারাগুলো বড় বড়, তার দিকেও চাইল। অপুর দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। লীলা তাকে চিনেছে বোধহয়, কিন্তু পরক্ষণেই দেখল দৃষ্টি অর্থহীন, আভাহীন, উদাসীন, অস্বাভাবিক। তারপরেই লীলা যেন চোখ তুলে কড়ি কাঠে সেখান থেকে আরও অস্বাভাবিকভাবে মাথার শিয়রে কার্নিশের বিটের দিকে ইচ্ছে করেই কি দেখবার জন্য চোখ ঘোরালো। স্বাভাবিক অবস্থায় মানুষ ওরকম চোখ ঘোরাতে পারে না। তারপর সবাই ঘরের বাইরে এলো। কেবল বিমলেন্দু ছেলে মানুষের মতো চিৎকার করে কেঁদে উঠল। অপুও ফিরল। হায় রে পাপ, হায় পুণ্য, কে মানদণ্ডে তোল করবে? মূর্খ, মূর্খ। লীলার বিচার করবে কে? এই সব মূর্খের দল। দুঃখের মধ্যে তার হাসি পেল। কাজল এই কমাসেই বেশ লেখাপড়া শিখেছে, বাড়িতেই পড়ে। অনেক সময় নিজের বই রেখে বাবার বইগুলির পাতা উল্টে দেখে। আজকাল বাবা কি কাজে প্রায় সর্বদাই বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এই জন্য বাবার কাজও সে অনেক করে। বাসায় অনেকগুলো বিড়াল জুটেছে। সে যখন প্রথম এসেছিল তখন ছিল একটা মাত্র বিড়াল, এখন জুটেছে আরও গোটা 3। কাজল খেতে বসলেই পাতের কাছে সবগুলো এসে জোটে। তারা ভাত খায় না, খায় শুধু মাছ। কাজল প্রথমে ভাবে কাউকে সে এক টুকরোও দেবে না, করুক মিউ মিউ। কিন্তু একটু পরে একটা অল্প বয়সের বিড়ালের উপর বড় দয়া হয়। একটা টুকরো তাকে দিতেই অন্য সবগুলো করুণ সুরে ডাক শুরু করে। কাজল ভাবে, আহা, ওরা কি বসে বসে দেখবে, দিই ওদেরও একটু। একে ওকে দিতে কাজলের মাছ প্রায় সব ফুরিয়ে যায়। বাড়ুজ্যেদের ছেলে অনু একটা বিড়াল ছানাকে
রাস্তার উপর দিয়ে যে ইঞ্জিন যায় ওরই তলায় ফেলে দিয়েছিল। ভাগ্যে সেটা মরেনি, যে ইঞ্জিন চালায় সে তৎক্ষণাৎ থামিয়ে ফেলে। কাজল আজকাল একটা কেরোসিন কাঠের বাক্সে বিড়ালগুলিকে থাকবার জায়গা করে দিয়েছে। রাত্রে শুয়েই কাজল অমনি বলে, গল্প বলো বাবা। আচ্ছা বাবা, ওই যে রাস্তায় ইঞ্জিন চালায় যারা, ওরা কি যখন হয় থামাতে পারে, যেদিকে ইচ্ছে চালাতে পারে? সে মাঝে মাঝে গলির মুখে দাঁড়িয়ে বড় রাস্তার স্টিম রোলার চালাতে দেখেছে। যে লোকটা চালায় তার উপর কাজলের মনে মনে হিংসা হয়। কি মজা ওই কাজ করা, যখন খুশি চালানো, যত দূর হয়, যখন খুশি থামানো। মাঝে মাঝে সিটি দেয়, একটা চাকা বসে বসে ঘোরায়। সব চুপ করে আছে, সামনের একটা ডান্ডা যেই টিপে অমনি ঘটাং ঘটাং বিকট শব্দ। এই সময় অপুর হঠাৎ অসুখ হলো। সকালে অন্য দিনের মতো আর বিছানা থেকে উঠতে পারল না। বাবা সকালে উঠে মাদুর পেতে বসে তামাক খায়। কাজলের মনে হয় সব ঠিক আছে, কিন্তু আজ বেলা 10টা বাজল, বাবা এখনো শুয়ে। জগৎটা যেন আর স্থিতিশীল নয়, নিত্য নয়, সব কি যেন হয়ে গেছে। সেই রোদ উঠেছে, কিন্তু রোদের চেহারা অন্যরকম, গলিটার চেহারা অন্যরকম। কিছু ভালো লাগে না। বাবার অসুখ এই প্রথম। বাবাকে আর কখনো সে অসুস্থ দেখেনি। কাজলের ক্ষুদ্র জগতে সব যেন ওলট পালট হয়ে গেল। সারা দিনটা কাটল, বাবার সাড়া নেই, সংজ্ঞা নেই, জ্বরে অজ্ঞান হয়ে পড়ে। কাজল পাউরুটি কিনে এনে খেল। সন্ধ্যা কেটে গেল। কাজল পরমানন্দ পানওয়ালার দোকান থেকে তেল পুড়ে এনে লণ্ঠন জ্বালল। বাবা তখনও সেই রকমই শুয়ে। কাজল অস্থির হয়ে উঠল। তার কোনো অভিজ্ঞতা নেই এসব বিষয়ে। কি এখন সে করে? দু একবার বাবার কাছে গিয়ে ডাকল। জ্বরের ঘোরে বাবা একবার বলে উঠল, এই স্টোভটা নিয়ে আয়, ধরাই খোকা এই স্টোভটা। অর্থাৎ সে স্টোভটা ধরিয়ে কাজলকে রেঁধে দেবে। কাজল ভাবল, বাবাও তো সারাদিন কিছু খায়নি, স্টোভ ধরিয়ে বাবাকে সাবু তৈরি করে দেবে। কিন্তু স্টোভ সে ধরাতে জানে না। কি করে এখন? স্টোভটা ঘরের মেঝেতে নিয়ে দেখল তেল নেই। আবার পরমানন্দের দোকানে গেল। পরমানন্দকে সব কথা খুলে বলল। পাশেই একজন নতুন পাশ করা হোমিওপ্যাথিক ডাক্তারের ডিসপেন্সারি। ডাক্তারটি একেবারে নতুন, একা ডাক্তারখানায় বসে কড়ি বর্গা গুনছিলেন। তিনি তাদের সঙ্গে বাসায় এলেন। অপুকে ডেকে তার হাত ও বুক দেখলেন। কাজলকে ওষুধ নেবার জন্য ডাক্তারখানায় আসতে বললেন। অপু তখন একটু ভালো। সে ব্যস্ত সমস্ত হয়ে ক্ষীণ সুরে বলল, ও পারবে না, এই রাত্রিরে এখন থাক, ছেলে মানুষ, হ্যাঁ এখন থাক। এইসবের জন্য বাবার উপর রাগ হয় কাজলের। কোথায় সে ছেলে মানুষ? সে বড় হয়েছে, কোথায় সে না যেতে পারে? বাবা পাঠিয়ে দেখুক দেখি সে কেমন পারে না। বিশেষত অপরের সামনে তাকে কচি বললে, ছেলে মানুষ বললে, আদর করলে বাবার উপর তার ভীষণ রাগ হয়। বাবার সামনে স্টোভ ধরাতে গেলে কাজল জানে বাবা বারণ করবে, বলবে করিস নে খোকা, হাত পুড়িয়ে ফেলবি। সে সরু বারান্দাটার এক কোণে স্টোভটা নিয়ে গিয়ে কয়েকবার চেষ্টা করেও সেটা জ্বালাতে পারল না। অপু একবার বলল, এই কি করছিস ও খোকা, কোথায় গেলি ও খোকা? আহ, বাবার জ্বালায় অস্থির। ঘরে এসে বলল, বাবা কি খাবে? মিছরি আর বিস্কুট কিনে আনবো? না না, সে তুই পারবি নে, আমি খাবো না কিছু। লক্ষ্মী বাবা, কোথাও যেও না ঘর ছেড়ে। রাত্রিরে কি কোথাও যায়? হারিয়ে যাবি। হ্যাঁ, সে হারিয়ে যাবে। ছেড়ে দিলে সে সব জায়গায় যেতে পারে, পৃথিবীর সর্বত্র একা যেতে পারে। বাবার কথা শুনলে তার হাসি পায়। পরদিন সকালে উঠে কাজল প্রথমে ওষুধ আনল। বাবার জন্য ফুটপাতের দোকান থেকে খেজুর ও কমলা লেবু কিনল। একটু দূরের দুধের দোকান থেকে জাল দেওয়া গরম দুধও কিনে আনল। দুধের ঘটি হাতে ছেলে ফিরলে অপু বলল, কথা শুনবি নে খোকা,
দুধ আনতে গেলি রাস্তা পার হয়ে সেই আমহা স্ট্রিটের দোকানে। এখন গাড়ি ঘোড়ার বড় ভিড়, যেও না বাবা, দে বাকি পয়সা। খুচরো পয়সা না থাকায় ছেলেকে সকালে ওষুধের দামের জন্য একটা টাকা দিয়েছিল। কাজল টাকাটা ভাঙিয়ে এগুলি কিনেছে, নিজে মাত্র 1 পয়সার বেগুনি খেয়েছিল। তেলে ভাজা খাবারের ওপর তার বেজায় লোভ। বাকি পয়সা বাবার হাতে ফেরত দিল। অপু বলল, এই 1খানা পাউরুটি নিয়ে আয়, ওই দুধের আমি অতটা তো খাবো না, তুই অর্ধেকটা রুটি দিয়ে খা। না বাবা, এই তো কাছেই হোটেল, আমি ওখানে গিয়ে। না না, সেও তো রাস্তা পার হয়ে, আপিসের সময় এখন মোটরের ভিড়, এবেলা ওই খাও বাবা, আমি তোমাকে ও বেলা দুটো রেঁধে দেব। কিন্তু দুপুরের পর অপুর আবার খুব জ্বর এলো। রাত্রের দিকে এত বাড়ল আর কোনো সংজ্ঞা রইল না। কাজল দৌড়ে চাবি দিয়ে ছুটে আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তার আবার এলেন, মাথায় জলপটির ব্যবস্থা দিলেন, ওষুধও দিলেন। জিজ্ঞাসা করলেন, এই এখানে আর কেউ থাকে না? তোমরা দুজন মোটে? এই অসুখ যদি বাড়ে তবে বাড়িতে টেলিগ্রাম করে দিতে হবে। দেশে কে আছে? দেশে কেউ নেই, আমার মা তো নেই, আমি আর বাবা শুধু। মুশকিল, তুমি ছেলে মানুষ, কি করবে? হাসপাতালে দিতে হবে তাহলে। দেখি আজ রাতটা। কাজলের প্রাণ উড়ে গেল। হাসপাতাল? সে শুনেছে সেখানে গেলে মানুষ আর ফেরে না। বাবার অসুখ কি এত বেশি যে হাসপাতালে পাঠাতে হবে? ডাক্তার চলে গেল। বাবা শুয়ে আছে। শিয়রের কাছে আধ ভাঙা ডালিম, গোটা কতক লেবুর কোয়া। পালং শাকের গোড়া বাবা খেতে ভালোবাসে, বাজার থেকে সেদিন পালং শাকের গোড়া এনেছিল। ঘরের কোণে চুপড়িতে শুকোচ্ছে। বাবা যদি আর না ওঠে, না রাঁধে। কাজলের গলায় কিসের একটা ডেলা ঠেলে উঠল। চোখ ফেটে জল এলো। ছোট বারান্দাটার এক কোণে গিয়ে সে আকুল হয়ে নিঃশব্দে কাঁদতে লাগল। ভগবান, বাবাকে সারিয়ে তোলো। পালং শাকের গোড়া বাবাকে খেতে না দেখলে সে বুক ফেটে মরে যাবে। ভগবান, বাবাকে ভালো করে দাও। মেঝেতে তার পড়বার মাদুরটা পেতে সে শুয়ে পড়ল। ঘরে লণ্ঠনটা জেলে রাখল। একবার নেড়ে দেখল কতটা তেল আছে, সারাদিন জ্বলবে কিনা। অন্ধকারে তার বড় ভয়। বিশেষ বাবা আজ নড়ে না চড়ে না, কথাও বলে না। দেয়ালে কিসের সব যেন ছায়া। কাজল চোখ বুঝল। মাস দেড় হলো অপু সেরে উঠেছে, হাসপাতালে যেতে হয়নি। এই গলিরই মধ্যে বাঁড়ুজ্জেরা বেশ সঙ্গতিপন্ন গৃহস্থ। তাদের এক ছেলে ভালো ডাক্তার। তিনি অপুর বাড়িওয়ালার মুখে সব শুনে নিজে দেখতে আসেন, ইঞ্জেকশনের ব্যবস্থা করেন, শুশ্রূষার লোক দেন, কাজলকে নিজের বাড়ি থেকে খাইয়ে আনেন। ওদের বাড়ির সঙ্গে খুব ঘনিষ্ঠ আলাপ হয়ে গিয়েছে। চৈত্রের প্রথম, চাকরি অনেক খুঁজেও মিলল না, তবে আজকাল লিখে কিছু আয় হয়। সকালে একদিন অপু মেঝেতে মাদুর পেতে বসে কাজলকে পড়াচ্ছে। একজন 20-22 বছরের চোখে চশমা ছেলে দোরের কাছে এসে দাঁড়িয়ে বলল, আগে বসতে পারি? আপনারই নাম অপূর্ব বাবু? নমস্কার। হ্যাঁ আসুন, বসুন বসুন। কোত্থেকে আসছেন? আগে আমি ইউনিভার্সিটিতে পড়ি, আপনার বই পড়ে আপনার সঙ্গে দেখা করতে এলুম। আমার অনেক বন্ধুবান্ধবী সবাই এত মুগ্ধ হয়েছে, তাই আপনার ঠিকানা নিয়ে। অপু খুব খুশি হলো। বই পড়ে এত ভালো লেগেছে যে বাড়ি খুঁজে দেখা করতে এসেছে একজন শিক্ষিত তরুণ যুবক। এ তার জীবনে এই প্রথম। ছেলেটি চারিদিকে চেয়ে বলল, আগে এই ঘরটাতে আপনি থাকেন বুঝি? অপু একটু সংকুচিত হয়ে পড়ল। ঘরের আসবাবপত্র অতিহীন, ছেঁড়া মাদুরে পিতা পুত্রে বসে পড়ছে। খানিকটা আগে কাজল ও সে দুজনে মুড়ি খেয়েছে, মেঝের খানিকটাতে তার চিহ্ন। সে ছেলের ঘাড়ে সব দোষটা চাপিয়ে দিয়ে সলজ্জ সুরে বলল, তুই এমন দুষ্টু হয়েছিস খোকা, রোজ রোজ তোকে বলি খেয়ে অমন করে ছড়াবি নে, তা তোর আর বাটিটা অমন দোরের গোড়ায়। কাজল এই অকারণ তিরস্কারের হেতু না বুঝে কাঁদো কাঁদো মুখে বলল, আমি
কই বাবা, তুমি তো বাটিটাতে মুড়ি। আচ্ছা আচ্ছা থাম, লেখ, বানানগুলো লিখে ফেল। যুবকটি বলল, এই আমাদের মধ্যে আপনার বই নিয়ে খুব আলোচনা। আগে হ্যাঁ, ও বেলা বাড়িতে থাকবেন? ওই বিভাবরী কাগজের এডিটর শ্যামাচরণবাবু আপনার সঙ্গে দেখা করতে আসবেন। আমি আরও 3-4 জন সেই সঙ্গে আসব। 3টে? আচ্ছা 3টেতেই ভালো। আরও খানিকক্ষণ কথাবার্তার পর যুবক বিদায় নিলে অপু ছেলের দিকে চেয়ে বলল, উস খোকা। ছেলে ঠোঁট ফুলিয়ে বলল, আমি আর তোমার সঙ্গে কথা কব না বাবা। না বাপ আমার, লক্ষ্মী আমার, রাগ করো না। কিন্তু কি করা যায় বলতো? কি বাবা? তুই এক্ষুনি ওঠ, পড়া থাক এবেলা। এই ঘরটা ঝেড়ে বেশ ভালো করে সাজাতে হবে। আর ওই তোর ছেঁড়া জামাটা তক্তপোষের নিচে লুকিয়ে রাখ দেখি। ওবেলা বিভাবরী সম্পাদক আসবে। বিভাবরী কি বাবা? বিভাবরী কাগজ রে পাগল, কাগজ। এই দৌড়ে যা তো, পাশের বাসা থেকে বালতিটা চেয়ে নিয়ে এত। বিকালের দিকে ঘরটা একরকম মন্দ দাঁড়ালো না। 3টের পরে সবাই এলেন। শ্যামাচরণবাবু বললেন, এই আপনার বইটার কথা আমার কাগজে যাবে আসছে মাসে। ওটাকে আমি আবিষ্কার করেছি মশাই। আপনার লেখা গল্প টল্প দিন না। পরের মাসে বিভাবরী কাগজে তার সম্বন্ধে একটা নাতিদীর্ঘ প্রবন্ধ বের হলো। সঙ্গে সঙ্গে তার গল্পটাও বের হলো। শ্যামাচরণবাবু ভদ্রতা করে 25টা টাকা গল্পের মূল্যস্বরূপ লোক মারফত পাঠিয়ে দিয়ে আর একটা গল্প চেয়ে পাঠালেন। অপু ছেলেকে প্রবন্ধটি পড়তে দিয়ে নিজে চোখ বুজে বিছানায় শুয়ে শুনতে লাগলো। কাজল খানিকটা পড়ে বলল, বাবা, এতে তোমার নাম লিখেছে যে। অপু হেসে বলল, দেখেছিস খোকা, লোক কত ভালো বলছে আমাকে। তোকেও একদিন এরকম বলবে। পড়াশুনো করবি ভালো করে, বুঝলি? দোকানে গিয়ে শুনল বিভাবরীতে প্রবন্ধ বের হবার পর বই খুব কাটছে। তাছাড়া 3টি বিভিন্ন স্থান থেকে 3খানি পত্র এসেছে। বইখানার অজস্র প্রশংসা। একদিন কাজল বসে পড়ছে, সে ঘরে ঢুকে হাত দুখানা পেছনের দিকে লুকিয়ে বলল, খোকা বলতো হাতে কি? কথাটা বলেই মনে পড়ে গেল শৈশবে একদিন তার বাবা, সেও এমনি বিকালবেলাটা, তার বাবা এইভাবেই ঠিক এই কথা বলেই খবরের কাগজের মোড়কটা তার হাতে দিয়েছিল। জীবনের চক্র ঘুরে ঘুরে কি অদ্ভুতভাবেই আবর্তিত হচ্ছে চিরযুগ ধরে। কাজল ছুটে গিয়ে বলল, কি বাবা দেখি। পরে বাবার হাত থেকে জিনিসটা নিয়ে দেখে বিস্মিত ও পুলকিত হয়ে উঠল। অজস্র ছবিওয়ালা আরব্য উপন্যাস। দাদামশাইয়ের বইয়ে তো এত রঙিন ছবি ছিল না। নাকের কাছে ধরে দেখল, কিন্তু তেমন পুরনো গন্ধ নেই, সেই এক অভাব। অনেকদিন পরে হাতে পয়সা হওয়াতে সে নিজের জন্য একরাশ বই ও ইংরেজি ম্যাগাজিন কিনে এনেছে। পরদিন সে বিকালে তার এক সাহেব বন্ধুর কাছ থেকে একখানি চিঠি পেয়ে গ্রেট ইস্টার্ন হোটেলে তার সঙ্গে দেখা করতে গেল। সাহেবের বাড়ি কানাডায়, 40-42 বয়স, নাম অ্যাশবাটন। হিমালয়ের জঙ্গলে গাছপালা খুঁজতে এসেছে, ছবিও আঁকে। ভারতবর্ষে এই 2বার এলো। স্টেটসম্যানে তার লেখা হিমালয়ের উচ্ছ্বসিত বর্ণনা পড়ে অপু হোটেলে গিয়ে মাস 2 পূর্বে লোকটির সঙ্গে আলাপ করে। এই 2 মাসের মধ্যে দুজনের বন্ধুত্ব খুব জমে উঠেছে। সাহেব তার জন্য অপেক্ষা করছিল। ফ্লানেলের ঢিলে স্যুট পরা, মুখে পাইপ, খুব দীর্ঘাকার, সুশ্রী মুখ, নীল চোখ, কপালের ওপরের দিকের চুল খানিকটা উঠে গিয়েছে। অপুকে দেখে হাসি মুখে এগিয়ে এলো, বলল, এই দেখো, কাল একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল, ওরকম কোনো দিন হয়নি। কাল একজন বন্ধুর সঙ্গে মোটরে কলকাতার বাইরে বেড়াতে গিয়েছিল। একটা জায়গায় গিয়ে বসেছি, কাছে একটা পুকুর, ওপারে একটা মন্দির, এক সার বাঁশ গাছ আর তাল গাছ। এমন সময় চাঁদ উঠল। আলো আর ছায়ার কি খেলা! দেখে আর চোখ ফেরাতে পারিনি। মনে হলো, আহ, দিস ইজ দ্য ইস্ট, দ্য ইটার্নাল ইস্ট। অমন দেখিনি কখনো। অপু হেসে বলল, অ্যান্ড প্রে হু ইজ দ্য সান। অ্যাশবাটন হো হো করে হেসে বলল, এই না, শোনো, আমি কাশি যাচ্ছি,
তোমাকে না নিয়ে যাব না, কিন্তু আসছে সপ্তাহতেই যাওয়া যাক, চলো। কাশী, সেখানে সে কেমন করে যাবে? কাশীর মাটিতে সে পা দিতে পারবে না। শত সহস্র স্মৃতি জড়ানো কাশী, জীবনের ভাণ্ডারের অক্ষয় সঞ্চয়, ও কি যখন তখন গিয়ে নষ্ট করা যায়? সেবার পশ্চিমে যাবার সময় মোগলসরাই দিয়ে গেল, কিন্তু কাশী যাবার অত ইচ্ছা সত্ত্বেও যেতে পারল না। কেন কেন তা অপরকে সে কি করে বোঝায়? বন্ধু বলল, এই তুমি জাভা এসো না আমার সঙ্গে, বারোবুদুরের স্কেচ আঁকবো। তাছাড়া মাউন্ট স্যালাকের বনে যাব। ওয়েস্ট জাভাতে বৃষ্টি কম হয় বলে ট্রপিক্যাল ফরেস্ট তত জমকালো নয়, কিন্তু ইস্ট জাভার বন দেখলে তুমি মুগ্ধ হবে। তুমি তো বন ভালোবাসো, এসো না। বন্ধুর কাছে লীলাদের বাড়ি অনেকদিন আগে দেখা বিয়াত্রিচে দান্তের সেই ছবিটা। অপু বলল, এই বতিচেলিন না? না, আগে বলতো লিওনার্দোর, আজকাল ঠিক হয়েছে অ্যাম্ব্রোজো ডা প্রেডিসের। বাতিচেলির কে বলল? লীলা বলেছিল, বেচারি লীলা। সপ্তাহের শেষে কিন্তু বন্ধুটির আগ্রহ ও অনুরোধ এড়াতে না পেরে তাকে কাশী রওনা হতে হল। কাশীতে পরদিন বেলা 12টার সময় পৌঁছে বন্ধুকে ক্যান্টনমেন্টের এক সাহেবী হোটেলে তুলে দিল। ও নিজে এক্কা করে শহরে ঢুকে গধুলিয়ার মোড়ের কাছে পার্বতী আশ্রমে এসে উঠল। গধুলিয়ার মোড় থেকে একটু দূরে সেই বালিকা বিদ্যালয়টি আজও আছে। এরই একটু দূরে তাদের সেই স্কুলটা। কোথায়? একটা গলির মধ্যে ঢুকল, এখানেই কোথায় যেন ছিল। একটা বাড়ি সে চিনল, তার এক সহপাঠী এই বাড়িতে থাকত। দু একবার তার সঙ্গে এখানে এসেছিল। বাসা নয়, নিজেদের বাড়ি। একটি বাঙালি ভদ্রলোক দাঁড়িয়ে শশা কিনছিল। সে জিজ্ঞাসা করল, আচ্ছা, এই বাড়িতে প্রসন্ন বলে একটি ছেলে আছে জানেন? ভদ্রলোক বিস্ময়ের সুরে বললেন, প্রসন্ন ছেলে? অপু সামলে বলল, ছেলে না, মানে এই আমাদের বয়সী। কথাটা বলে সে বেশ অপ্রতিভ হল। প্রসন্ন বা সে আজ কেউই ছেলে নয়, আর তাদের ছেলে বলা চলে না, এ কথা মনে ছিল না। প্রসন্ন ছেলে বয়সের মূর্তি মনে আছে কি না? প্রসন্ন বাড়ি নেই। জিজ্ঞাসা করে জানল সে আজকাল 4-5টি ছেলে মেয়ের বাপ। স্কুলটা কোথায় ছিল সে চিনতে পারল না। একজন লোককে বলল, মশাই, এখানে শুভঙ্করী পাঠশালা বলে একটা স্কুল কোথায় ছিল জানেন? শুভঙ্করী পাঠশালা? কই না, আমি তো এই গলিতে 10 বছর আছি। না, তাতে হবে না, সম্ভবত 22-23 বছর আগেকার কথা। ও, এই বসাক মশাই, ও বসাক মশাই, এই আসুন একবারটি এদিকে। আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন, ইনি 40 বছরের খবর বলতে পারবেন। বসাক মশাই প্রশ্ন শুনে বললেন, বিলক্ষণ, তার জানি নে, ওই হরগোবিন্দ শেঠের বাড়িতে স্কুলটা ছিল। ঢুকেই নিচু মতো তো, দুধারে উঁচু রোয়াক। হ্যাঁ ঠিক, সামনে একটা চৌবাচ্চা। ঠিক ঠিক, আমাদের ওই আনন্দবাবুর স্কুল। আনন্দবাবু মারাও গিয়েছেন আজ 18-19 বছর। স্কুলও তার সঙ্গে সঙ্গে গিয়েছে। তা আপনি এসব জানলেন কি করে? হ্যাঁ, আমি প্রথম ছেলেবেলায়, তারপর কাশী থেকে চলে যাই। একটা বাড়ি খুঁজে বের করলো, তাদের বাড়ির মোড়েই। এরা তখন শোলার ফুল ও টোপর তৈরি করে বেচত। অপু বাড়িটার মধ্যে ঢুকে গেল। গৃহিণীকে চিনল। বলল, আমায় চিনতে পারেন? ওই গলির মধ্যে থাকতুম ছেলেবেলায়, আমার বাবা মারা গেলেন। গৃহিণী চিনতে পারলেন, বসতে দিলেন। বললেন, তোমার মা কেমন আছেন? অপু বলল তার মা বেঁচে নেই। আহা, বড় ভালো মানুষ ছিল। তোমার মার হাতে সোডার বোতল খুলতে গিয়ে হাত কেটে গিয়েছিল, মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে, বাবার অসুখের সময়। গৃহিণীর ডাকে একটি 32-33 বছরের বিধবা মেয়ে এলো। বললেন, একে মনে আছে? হ্যাঁ, আপনার মেয়ে না? উনি কি জন্যে রোজ বিকেলে ওই জানলার ধারে খাটে শুয়ে কাঁদতেন, তা মনে আছে। ঠিক বাবা, তোমার সব মনে আছে দেখছি।
আমার প্রথম ছেলে তখন বছরখানেক মারা গিয়েছে তোমরা যখন এখানে এলে, তার জন্যই কাঁদতো। আহা, সে ছেলে আজ বাঁচলে 40 বছর বয়স হতো। একবার মণিকর্ণিকার ঘাটে গেল, পিতার নশ্বর দেহের রেণু মেশানো পবিত্র মণিকর্ণিকা। বিকালে বহুক্ষণ দশাশ্বমেধ ঘাটে বসে কাটালো। ওই সেই শীতলা মন্দির, ওরই সামনে বাবার কথকথা হতো সেই সব দিনে। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ বাঙাল কথক ঠাকুরের কথা মনে হয়ে অপুর মন উদাস হয়ে গেল। কোন জাদু বলে তার বালক হৃদয়ের দুর্লভ স্নেহটুকু সেই বৃদ্ধ চুরি করেছিল? এখন এতকাল পরেও তার উপর অপুর সেই স্নেহ অক্ষুণ্ণ আছে। আজ তা সে বুঝল। পরদিন সকালে দশাশ্বমেধ ঘাটে সে স্নান করতে নামছে। হঠাৎ তার চোখে পড়ল একজন বৃদ্ধা একটা পিতলের ঘটিতে গঙ্গাজল ভর্তি করে নিয়ে স্নান সেরে উঠছেন। চেয়ে চেয়ে দেখে সে চিনল কলকাতার সেই জ্যাঠাইমা, সুরেশের মা। বহুকাল সে আর জ্যাঠাইমার বাড়িতে যায়নি। সেই নববর্ষের দিনটার অপমানের পর আর কখনো না। সে এগিয়ে গিয়ে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলল, চিনতে পারেন জ্যাঠাইমা? আপনারা কাশিতে আছেন নাকি আজকাল? বৃদ্ধা খানিকক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে থেকে বললেন, নিশ্চিন্দিপুরের হরি ঠাকুরপোর ছেলে না? এসো এসো, চিরজীবী হও বাবা। আর বাবা চোখেও ভালো দেখিনে, তার উপর দেখো এই বয়সে একা বিদেশে পড়ে থাকা। ভারী ঘটিটা কি নিয়ে উঠতে পারি? ওই ভাড়াটেদের মেয়ে জলটুকু বয়ে দেয়, তো তার আজ 3 দিন জ্বর। ও, আপনি বুঝি একলা কাশিবাস? তো সুনীল দাদারা কোথায়? বৃদ্ধা ভারী ঘটিটা ঘাটের রানার উপর নামিয়ে রেখে বললেন, সব কলকাতায়। আমায় দিয়েছে ভেন্ন করে বাবা। ভালো ঘর দেখে বিয়ে দিলুম সুনীলের, গুপ্তিপাড়ার মুকুজ্জে। ও মা, বউ এসে বাবা সংসারের হলো কাল। সেসব বলবো এখন বাবা। 3-এর 1 ব্রজেশ্বরের গলি, মন্দিরের ঠিক বাঁ গায়ে। একা থাকি, কারুর সঙ্গে দেখাশুনো হয় না। সুরেশ এসেছিল পুজোর সময়, 2 দিন ছিল, থাকতে পারে না। তুমি এসো বাবা আমার বাসায় আজ বিকেলে, অবশ্যই অবশ্যই। দাঁড়ান জ্যাঠাইমা, চট করে ডুব দিয়ে নি। আপনি ঘটিটা ওখানে রাখুন, পৌঁছে দিচ্ছি। না বাবা, থাক, আমি নিয়ে যাচ্ছি। তুমি বললে এই যথেষ্ট হলো, বেঁচে থাকো। তবুও অপু শুনল না। স্নান সেরে ঘাট থেকে জ্যাঠাইমার সঙ্গে তার বাসায় গেল। ছোট্ট একতলা ঘরে থাকেন। পশ্চিম দিকের ঘরে জ্যাঠাইমা থাকেন, পাশের ঘরে আর একজন প্রৌঢ়া থাকেন। তার বাড়ি ঢাকা। অন্য ঘরগুলি একটি বাঙালি গৃহস্থ ভাড়া নিয়েছেন, যাদের ছোট মেয়ের কথা জ্যাঠাইমা বলছিলেন। তিনি বললেন, সুনীল আমার তেমন ছেলে না। ওই যে হাড় হাবাতে ছোট লোকের ঘরের মেয়ে এনেছিলাম, সংসারটা শুদ্ধ উচ্ছন্নে দিলে। কি থেকে শুরু হলো শোনো। ও বছর শেষ মাসে নবান্ন করেছি। ঠাকুর ঘরের বারকোষে নবান্ন মেখে ঠাকুরদের নিবেদন করে রেখে দিয়েছি। 2 নাতিকে ডাকছি, ভাবলাম ওদের একটু নবান্ন মুখে দিই। বউটা এমন বদমাইশ, ছেলেদের আমার ঘরে আসতে দিল না। শিখিয়ে দিয়েছে, ও ঘরে যাসনি, নবান্ন চাল খেলে নাকি ওদের পেট কামড়াবে। তাই আমি বলি হ্যাঁ গা বৌমা, আমি কি ওদের নতুন চাল খাইয়ে মেরে ফেলবার মতলব করেছি? তা শুনিয়ে শুনিয়ে বলছে, সেকেলে লোক ছেলে পিলে মানুষ করবার কি বোঝে? আমার ছেলে আমি যা ভালো বুঝবো করব, উনি যেন তার ওপর কথা কইতে না আসেন। এই সব নিয়ে ঝগড়া শুরু। তারপর দেখি ছেলেও তো বৌমার হয়ে কথা বলে। তখন আমি বললাম, আমাকে কাশি পাঠিয়ে দাও, আমি আর তোমাদের সংসারে থাকবো না। বউ রাত্রে কানে কি মন্তর দিয়েছে, ছেলে দেখি তাতেই রাজি। তাহলেই বোঝো বাবা, এত করে মানুষ করে কিনা শেষে আমার কপালে। জ্যাঠাইমার 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। অপু জিজ্ঞাসা করল, কেন সুরেশদা কিছু বললেন না? আহা, সে আগেই বলিনি? সে শ্বশুরবাড়ির বিষয় পেয়ে সেখানেই বাস করছে,
সেই রাজশাহী না দিনাজপুর? সে একখানা পত্র দিয়েও খোঁজ করে না মা আছে কি মলো। তবে আর তোমাকে বলছি কি, সুরেশ কলকাতায় থাকলে কি আর কথা ছিল বাবা? অপুকে খেতে দিয়ে গল্প করতে করতে তিনি বললেন, ও ভুলে গিয়েছি তোমাকে বলতে, আমাদের নিশ্চিন্দিপুরের ভুবন মুখুজ্জের মেয়ে লীলা যে কাশিতে আছে, জানো না? অপু বিস্ময়ের সুরে বলল, লীলাদি নিশ্চিন্দিপুরের কাশিতে কেন? ওর ভাসুর কি চাকরি করে এখানে, বড় কষ্ট মেয়েটার। স্বামী তো আজ ৬-৭ বছর পক্ষাঘাতে পঙ্গু, বড় ছেলেটা কাজ না পেয়ে বসে আছে, আরও ৪-৫টি ছেলে মেয়ে সব শুদ্ধ, ভাসুরের সংসারে ঘাড় গুঁজে থাকে। তা যাও না, দেখা করে এসো আজ বিকেলে। কালীতলার গলিতে ঢুকেই বাঁদিকের বাড়িটা। বাল্যজীবনের সেই রানুদির বোন লীলাদি নিশ্চিন্দিপুরের মেয়ে। বিকাল হতে অপুর দেরি সইল না। জ্যাঠাইমার বাড়ি থেকে বেরিয়েই সে কালীতলার গলি খুঁজে বের করল। সরু ধরনের তেতলা বাড়িটা, সিঁড়ি যেমন সংকীর্ণ তেমনি অন্ধকার। এত অন্ধকার যে পকেট থেকে দেশলাইয়ের কাঠি বের করে না জ্বালিয়ে সে এই বেলা 2টোর সময়ও পথ খুঁজে পাচ্ছিল না। একটা ছোট দুয়ার পার হয়ে সরু একটা দালান। একটি 10-12 বছরের ছেলের প্রশ্নের উত্তরে সে বলল, এখানে কি নিশ্চিন্দিপুরের লীলাদি আছেন? আমি তার সঙ্গে দেখা করতে এসেছি, বলো গিয়ে। অপুর কথা শেষ হতে না হতেই পাশের ঘর থেকে নারী কণ্ঠের প্রশ্ন শোনা গেল, কে রে খোকা? সঙ্গে সঙ্গে একটি পাতলা গড়নের গৌরবর্ণ মহিলা দরজার চৌকাঠে এসে দাঁড়ালেন। পরনে আধময়লা শাড়ি, হাতে শাঁখা, বয়স বছর 37, মাথায় এক রাশ কালো চুল। অপু চিনল, কাছে গিয়ে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে হাসি মুখে বলল, চিনতে পারো লীলাদি? পরে তার মুখের দিকে বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে আছে এবং চিনতে পারেনি দেখে বলল, আমার নাম অপু, বাড়ি নিশ্চিন্দিপুরে ছিল আগে। লীলা তাড়াতাড়ি আনন্দের সুরে বলে উঠল, ও অপু, হরি কাকার ছেলে, এসো এসো ভাই এসো। পরে সে অপুর চিবুক স্পর্শ করে আদর করল এবং কি বলতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেলল। অদ্ভুত মুহূর্ত, এমন সব অপূর্ব সুপবিত্র মুহূর্তও জীবনে আসে। লীলাদির ঘনিষ্ঠ আদরটুকু অপুর সারা শরীরে একটা স্নিগ্ধ আনন্দের শিহরণ আনল। গ্রামের মেয়ে তাকে ছোট দেখেছে, সে ছাড়া এত আপনারজনের মতো অন্তরঙ্গতা কে দেখাতে পারে? লীলাদি ছিল তাদের ধনী প্রতিবেশী ভুবন মুখুজ্জের মেয়ে। বয়সে তার থেকে অনেক বড়, অল্প বয়সে বিবাহ হয়েছিল, তারপরেই শ্বশুরবাড়ি চলে এসেছিল, ও সেইখানেই থাকত। শৈশবে অল্পদিন মাত্র উভয়ের সাক্ষাৎ, কিন্তু আজ অপুর মনে হল লীলাদির মতো আপনারজন সারা কাশিতে আর কেউ নেই। শৈশব স্বপ্নের সেই নিশ্চিন্দিপুর, তারই জলে বাতাসে দুজনের দেহ পুষ্ট ও বর্ধিত হয়েছে একদিন। তারপর লীলা অপুর জন্য আসন এনে পেতে দিল। দালানেই পাতল, ঘরদোর বেশি নেই, বিশেষ করে পরের সংসার, নিজের নয়। সে নিজে কাছে বসল, কত খোঁজ খবর নিল। অপুর বারণ সত্ত্বেও ছেলেকে দিয়ে জলখাবার আনালো, চা করে দিল। তারপর লীলা নিজের অনেক কথা বলল। বড় ছেলেটি 14 বছর বয়সে মারা গিয়েছে, তার উপর সংসারের এই দুর্দশা। উনি পক্ষাঘাতে পঙ্গু, ভাসুরের সংসারে চোর হয়ে থাকা। ভাসুর লোক মন্দ নন, কিন্তু বড় যা, পায়ে কোটি কোটি দণ্ডবৎ। দুর্দশার এক শেষ। সংসারের যত উঞ্চ কাজ সব তার ঘাড়ে। আপনজন কেউ কোথাও নেই। বাপের বাড়িতে এমন কেউ নেই যার কাছে দুদিন গিয়ে আশ্রয় নিতে পারে। সতু মানুষ নয়, লেখাপড়া শেখেনি, গ্রামে মুদির দোকান করে, পৈতৃক সম্পত্তি একে একে বেচে খাচ্ছে। তার উপর 2টি বিবাহ করেছে, এক রাশ ছেলেপিলে। তার নিজেরই চলে না, লীলা সেখানে আর কি করে থাকে? অপু বলল, 2টো বিয়ে কেন? পেটে বিদ্যে না থাকলে যা হয়। প্রথম পক্ষের বউয়ের বাপের সঙ্গে কি ঝগড়া হলো, তাকে জব্দ করার জন্য আবার বিয়ে করলে। এখন নিজেই জব্দ হচ্ছেন, 2 বউ ঘাড়ে, তার উপর 2 বউয়ের ছেলেপুলে, তার উপর রানুও ওখানেই কি না,
রানুদি ওখানে কেন? তারও কপাল ভালো নয়, আজ বছর 7-8 বিধবা হয়েছে। তার আর কোনো উপায় নেই, শত্রুর সংসারেই আছে। শ্বশুর বাড়িতে এক দেওর আছে, মাঝে মাঝে নিয়ে যায়, বেশিরভাগ নিশ্চিন্দিপুরেই থাকে। অপু অনেকক্ষণ ধরে রানুদির কথা জিজ্ঞেস করবে ভাবছিল, কিন্তু কেন প্রশ্নটা করতে পারেনি সেই জানে। লীলার কথায় পরে অপু অন্যমনস্ক হয়ে গেল। হঠাৎ লীলা বলল, দেখ ভাই অপু, নিশ্চিন্দিপুরের সেই বাঁশবাগানের ভিটে এত মিষ্টি লাগে, কি মধু যে মাখানো ছিল তাতে। ভেবে দেখ, মা নেই, বাবা নেই, কিছু তো নেই, তবুও তার কথা ভাবি। সেই বাপের ভিটে আজ দেখিনি 11 বছর। সেবার সতুকে চিঠি লিখলাম, উত্তর দিলে এখানে কোথায় থাকবে, থাকবার ঘরদোর নেই, পূবের দালান ভেঙে পড়ে গিয়েছে, পশ্চিমের কুঠুরি দুটোও নেই, ছেলেপিলে কোথায় থাকবে, এইসব একরাশ ওজোর। বলি থাক তবে, ভগবান যদি মুখ তুলে চান কোনো দিন দেখব, নয়তো বাবা বিশ্বনাথ তো চরণে রেখেইছেন। আবার লীলা ঝরঝর করে কেঁদে ফেলল। অপু বলল, ঠিক বলেছ লীলাদি, আমারও গায়ের কথা এত মনে পড়ে। সত্যি কি মধু মাখানো ছিল, তাই এখন ভাবি। পদ্মপাতায় খাবার খাসনি কতদিন বল দেখি? এসব দেশের শালপাতায় খাবার খেতে খেতে পদ্মপাতার কথা ভুলেই গিয়েছি না। আবার এক একদিন এক একটা দোকানে কাগজে খাবার দেয়। সেদিন আমার মেজো ছেলে এনেছে, আমি বলি দূর দূর ফেলে দিয়া, কাগজে আবার মিষ্টি খাবার কেউ দেয় আমাদের দেশে? অপুর সারা দেহ স্মৃতির পুলকে যেন অবশ হয়ে গেল। লীলাদি মেয়ে মানুষ কিনা, এত খুঁটিনাটি জিনিসও মনে থাকে। ঠিকই বটে, সেও পদ্মের পাতায় কতকাল খাবার খায়নি, ভুলেই গিয়েছিল কথাটা। তাদের দেশে বড় বড় বিল, পদ্মপাতা সস্তা, শালপাতার রেওয়াজ ছিল না। নিমন্ত্রণ বাড়িতেও পদ্মপাতাতে ব্রাহ্মণ ভোজন হতো। লীলাদির কথায় আজ আবার সব মনে পড়ে গেল। লীলা চোখ মুছে জিজ্ঞাসা করল, তুই কতদিন যাসনি সেখানে অপু? 23 বছর? কেন কেন? আমি না হয় মেয়ে মানুষ, তুই তো ইচ্ছা করলেই যেতে। তা নয় লীলাদি, প্রথমে ভাবতুম বড় হয়ে যখন রোজগার করব, মাকে নিয়ে আবার নিশ্চিন্দিপুরের ভিটেতে গিয়ে বাস করব। মার বড় সাধ ছিল, মা মারা যাওয়ার পরেও ভেবেছিলুম, কিন্তু তারপর স্ত্রী বিয়োগের কথাটা অপু বয়োজ্যেষ্ঠা লীলাদির কাছে প্রথমটা তুলতে পারল না। পরে বলল, লীলা বলল, বউ কতদিন বেঁচেছিলেন? এই বছর 4 তা এ তোমার অন্যায় কাজ ভাই, তোমার এ বয়সে বিয়ে করবে না কেন? তোমাকে তো এতটুকু দেখেছি, এখনো বেশ মনে হচ্ছে ছোট্ট পাতলা টুকটুকে ছেলেটি। একটা কঞ্চি হাতে নিয়ে আমাদের ঘাটের পথের বাঁশতলাটায় বেরিয়ে বেরিয়ে বেড়াচ্ছ। কালকের কথা যেন সব। না না, ও কিছি, বিয়ে করো ভাই। খোকাকে কলকাতায় রেখে এলে কেন? দেখতাম একবারটি। লীলা উঠতে দেয় না, অপুও উঠতে চায় না। লীলার স্বামীর সঙ্গে আলাপ করল, ছেলে মেয়েগুলিকে আদর করল। উঠবার সময় লীলা বলল, কাল আসিস অপু, নেমন্তন্ন রইল, এখানে দুপুরে খাবি। পরদিন নেমন্তন্ন রাখতে গিয়ে কিন্তু অপু লীলাদির পরাধীনতা মর্মে মর্মে বুঝল। সকাল থেকে সমুদয় সংসারের রান্নার ভার একা লীলাদির ওপর। কৈশোরে লীলাদি দেখতে ছিল খুব ভালো, এখন কিন্তু সে লাবণ্যের কিছুই অবশিষ্ট নেই। চুল 2-4 গাছা এর মধ্যেই পেকেছে, শীর্ণ মুখ, শিরা বের হওয়া হাত, আধময়লা শাড়ি পরনে, রাঁধবার আলাদা ঘরদোর নেই। ছোট দালানের অর্ধেকটা দরমার বেড়া দিয়ে ঘেরা, তারই ওধারে রান্না হয়। লীলাদি সমস্ত রান্না সেরে তার জন্য মাছের ডিমের বড়া ভাজতে বসল। একবার কড়াখানা উনুন থেকে নামায়, আবার তোলে, আবার নামায়, আবার ভাজে। আগুনের তাতে মুখ তার রাঙা দেখাচ্ছিল। অপু ভাবল, কেন এত কষ্ট করছে লীলাদি? আহা, রোজ রোজ ওর এই কষ্ট, তার উপর আবার আমার জন্যে কেন কষ্ট করা? বিদায় নেবার সময় লীলা বলল, কিছুই করতে পারলুম না ভাই। এলি যদি এতকাল পরে, কি করি বল? পরের ঘরকন্না, পরের সংসার, মাথা নিচু করে থাকা। উদয়াস্ত খাটুনিটা দেখলি তো? কি আর করি, তবুও একটা ধরে আছি।
মেয়েটা বড় হয়ে উঠল, বিয়ে তো দিতে হবে। ওই বর ঠাকুর ছাড়া আর ভরসা নেই। সন্ধেবেলাটা বেশ লাগে। দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যের সময় বেশ কথা হয়, পাঁচালি হয়, গান হয়, বেশ লাগে। দেখিসনি? আসিস না আজও বেলা, বেশ জায়গা, আসিস দেখিস এখন। এসো এসো, কল্যাণ হোক। তোদের দেখলে যে কত কথা মনে পড়ে, কি সব দিন ছিল। এবার অপু অতি কষ্টে চোখের জল চাপল। আরেকটি কর্তব্য আছে তার কাশিতে, লীলার মায়ের সঙ্গে দেখা করা। বাঙালি টোলার নারদঘাটে তার নিজেদের বাড়ি আছে। খুঁজে বাড়ি বের করল। মেজ বৌরানী অপুকে দেখে খুব আনন্দ প্রকাশ করলেন, চোখের জল ফেললেন। কথাবার্তা চলছে, এমন সময় ঘরে একটি ছোট মেয়ে ঢুকল। বয়স 6-7 হবে, ফ্রক পরা, কোঁকড়া কোঁকড়া চুল। অপু তাকে দেখেই বুঝতে পারল লীলার মেয়ে। কি সুন্দর দেখতে! এত সুন্দরও মানুষ হয়? স্নেহে, স্মৃতিতে, বেদনায় অপুর চোখে জল এলো। সে ডাক দিল, শোনো খুকিমা, শোনো তো। খুকি হেসে পালাচ্ছিল। মেজ বৌরানী ডেকে এনে কাছে বসিয়ে দিলেন। সে তার দিদিমার কাছেই কাশিতে থাকে আজকাল। গত বৈশাখ মাসে তার বাবা মারা গেছেন, লীলার মৃত্যুর পূর্বে। কিন্তু লীলাকে সে সংবাদ জানানো হয়নি। দেখতে অবিকল লীলা, এ বয়সে লীলা যা ছিল তাই। কেমন করে অপুর মনে পড়ল শৈশবের একটি দিনে বর্ধমানে লীলাদের বাড়িতে সেই বিবাহ উপলক্ষে মেয়ে মজলিসের কথা। লীলা যেখানে হাসির কবিতা আবৃত্তি করে সকলকে হাসিয়েছিল, সেই লীলাকে সে প্রথম দেখে। এবং লীলা তখন দেখতে ছিল ঠিক এই খুকির মতো অবিকল। মেজ বৌরানী বললেন, মেয়ে তো ভালো, কিন্তু বাবা, ওর কি আর বিয়ে দিতে পারবো? ওর মার কথা যখন সকলে শুনবে, আর তা না জানে কে, ওই মেয়ের কি আর বিয়ে হবে বাবা? অপুর দুর্দমনীয় ইচ্ছা হলো একটা কথা বলবার জন্য। সেটা কিন্তু সে চেপে রাখল। মুখে বলল, দেখুন, বিয়ের জন্য ভাবছেন কেন? লেখাপড়া শিখুক, বিয়ে নাই বা হলো, তাতে কি? মনে ভাবল, এখন সে কথা বলবো না। খোকা যদি বাঁচে, মানুষ হয়ে ওঠে, তবে সে কথা তুলব। যাবার সময় অপু লীলার মেয়েকে আবার কাছে ডাকল। এবার খুকি তার কাজ ঘেঁষে দাঁড়িয়ে ডাগর ডাগর উৎসুক চোখে তার মুখের দিকে চেয়ে রইল। সেদিনের বাকি সময়টুকু অপু বন্ধুর সঙ্গে সারনাথ দেখে কাটালো। সন্ধ্যার দিকে একবার কালীতলার গলিতে লীলাদির বাসায় বিদায় নিতে গেল। কাল সকালেই এখান থেকে রওনা হবে। নিশ্চিন্দিপুরের মেয়ে, শৈশব দিনের এক সুন্দর আনন্দ মুহূর্তের সঙ্গে লীলাদির নাম জড়ানো। বারবার কথা বলেও যেন তার তৃপ্তি হচ্ছিল না। আসবার সময় অপু মুগ্ধ হল লীলাদির আন্তরিকতা দেখে। তাকে এগিয়ে দিতে এসে সে নিচে নেমে এলো, আবার চিবুক ছুঁয়ে আদর করল, চোখের জল ফেলল। যেন মা, কি মায়ের পেটের বড় বোন। কতকগুলো কাঠের খেলনা হাতে দিয়ে বলল, খোকাকে দিস, তার জন্য কাল কিনে এনেছি। অপু ভাবল, কি চমৎকার মানুষ লীলাদি। আহা, পরের সংসারে কি কষ্টটাই না পাচ্ছে। মুখে কিছু বললুম না। তোমায় আমি বাপের ভিটে দেখাবো লীলাদি, এই বছরের মধ্যেই। ট্রেনে উঠে সারা পথ কত কি কথা তার মনে যাওয়া আসা করতে লাগলো। রাজঘাটের স্টেশনে ট্রেনে উঠল আজ কতকাল পরে। বাল্যকালে এই স্টেশনেই সে প্রথম জলের কল দেখে। কাশি নেমেই ছুটে গিয়েছিল আগে জলের কলটার কাছে, চেঁচিয়ে বলেছিল, দেখো দেখো মা, জলের কল। সেসব কি আজ?